সেই বিশাল সেগুন কাঠের দরজা দিয়ে ভেতরে পা রাখলাম আর সেই মুহূর্তে আমি ভেতর থেকে অনুভব করলাম যে এটা আমার জীবনের হয় সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে চলেছে অথবা সবচেয়ে বড় ভুল। আমার হবু শাশুড়ি অর্থাৎ শালিনী রাজে ইনামদারের মুখ আমাকে দেখে এমন বাঁকা হয়ে গেল যেন তিনি এইমাত্র কোনো তেতো করলা বা লেবু চিবিয়েছেন আর ওপর থেকে ছবির জন্য হাসার এক করুণ চেষ্টা করছেন। তার নজর স্থির হল আমার পরনে থাকা সাধারণ নীল রঙের ড্রেসটার ওপর, আমার পায়ের সাধারণ কোলাপুরি চপ্পল আর কানের ১০০ টাকার সাধারণ দুলের ওপর। তার চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তিনি মনে মনে আমার দাম ঠিক করছিলেন, আর তার হিসেবে আমার দাম শূন্য বেরিয়েছিল। তিনি তার ছেলে এবং আমার হবু বর অদ্বৈতর দিকে ঝুঁকলেন এবং তার কানে কিছু ফিসফিস করলেন। তিনি ভেবেছিলেন আমি শুনতে পাইনি, কিন্তু আমি প্রতিটি শব্দ স্পষ্ট শুনেছিলাম। তিনি বললেন, আরে এ তো ভুল করে সদর দরজা দিয়ে ঢুকে পড়া কাজের মাসি মনে হচ্ছে। আর তখনই আমার বিশ্বাস হল যে আজকের এই রাতের খাবারটা খুব মজার হতে চলেছে। নমস্কার, আমার নাম ঈশ্বরী, বয়স ৩২ বছর, আর আজ আমি আপনাদের কাছে একটা স্বীকারোক্তি দিতে চাই। গত ১৪ মাস ধরে যে মানুষটার সাথে আমি মেলামেশা করছি এবং যাকে বিয়ে করতে চলেছি, তার থেকে আমি একটা গোপন কথা লুকিয়ে রেখেছি। এই গোপন কথাটা কোনো ছোটখাটো ব্যাপার নয় যে আমি পিৎজার শেষ টুকরোটা খেয়েছি আর কুকুরের ওপর নাম দিয়েছি। এই গোপন কথাটা এমনও নয় যে আমি এখনও ছোটবেলার পুতুলকে বুকে জড়িয়ে ঘুমাই। না, আমার গোপন কথাটা হলো এই যে আমি মাসে ৫ থেকে ৬ লাখ টাকা রোজগার করি। ট্যাক্স কাটার পরেও হাতে আসা টাকার অঙ্কটা এত বড় যে ব্যাংকের অফিসাররাও একবার সংখ্যাটা দেখে জিজ্ঞেস করেন, ম্যাডাম, কোনো ভুল হয়নি তো? পুনের আইটি পার্কের এক নামী কোম্পানিতে আমি সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট। আমি ১৫ বছর বয়স থেকে কোডিং করছি। ২২ বছর বয়সে আমি আমার প্রথম অ্যাপ বিক্রি করেছিলাম, আর তখন থেকেই আমি সাফল্যের সিঁড়ি চড়ছি। আমার নামে ৩টে পেটেন্ট আছে। আমি আন্তর্জাতিক কনফারেন্সে ভাষণ দিয়েছি এবং আমার কাছে কোম্পানির এত শেয়ার আছে যে তার দাম শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। কিন্তু মজা দেখুন, অদ্বৈত ভাবে যে আমি একজন সাধারণ রিসেপশনিস্ট বা ক্লার্ক, যার নিজের ঘর ভাড়া দেওয়াটাও কঠিন। আমি তার সাথে কখনো মিথ্যা বলিনি। ১৪ মাস আগে যখন আমরা একটা কফি শপে দেখা করেছিলাম, তখন সে জিজ্ঞেস করেছিল আমি কি করি। আমি সহজ উত্তর দিয়েছিলাম, আমি আইটি ক্ষেত্রে কাজ করি। সে মাথা নেড়েছিল। সে ভেবেছিল আমি হয়তো অফিসে ফাইল গোছানোর বা বসের মিটিং ঠিক করার কাজ করি। আমি শুধু হেসেছিলাম আর অস্পষ্ট উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ, আমি টিমকে সাহায্য করি। সে শূন্যস্থানগুলো নিজেই পূরণ করে নিয়েছিল, আর আমি সেগুলো কখনো শুধরাইনি। আমি এমনটা কেন করলাম? যেই মানুষটাকে আমি ভালোবাসি, যার সাথে আমি সংসারের স্বপ্ন দেখি, তাকে আমি এটা কেন ভাবতে দিলাম যে আমার আর্থিক অবস্থা খুব সাধারণ, যেখানে আমি তার গাড়ি ১০ বার কিনে নিতে পারি? এর কারণ হল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমার দিদিমা। আমি যখন ৭ বছরের ছিলাম, আমার মা-বাবা মারা যান। তারপর দিদিমাই আমাকে বড় করেন। তিনি একটা সাধারণ ঘরে থাকতেন, পুরনো গাড়ি ব্যবহার করতেন, সাধারণ বাজার থেকে সবজি আনতেন, আর কখনও জাঁকজমকপূর্ণ জামাকাপড় পরতেন না। তিনি আমাকে সাধারণ ডাল ভাত রাঁধতে শিখিয়েছিলেন, ছোটখাটো জিনিসে আনন্দ খুঁজতে শিখিয়েছিলেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাংকের টাকার অঙ্ক দেখে নিজের বিচার কখনো না করতে, এটা মনে গেঁথে দিয়েছিলেন। যে কথাটা আমি দিদিমা মারা যাওয়ার পর, অর্থাৎ আমার ২৪ বছরের বয়সে বুঝতে পেরেছিলাম, সেটা হলো আমার দিদিমা গোপনে কোটিপতি ছিলেন। তিনি তার যৌবনে কষ্ট করে এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তিনি সাধারণ জীবনযাপন পছন্দ করেছিলেন, কারণ তার বিশ্বাস ছিল যে বাইরের চেহারার চেয়ে মানুষের ব্যবহার আর চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। তিনি আমার জন্য সব সম্পত্তি রেখে গিয়েছিলেন, আর তার সাথে একটা চিঠি, যা আমি আজও আমার ঠাকুর ঘরে যত্ন করে রেখেছি। সেই চিঠিতে তিনি এমন কিছু লিখেছিলেন যা আমি কখনো ভুলতে পারি না। তিনি বলেছিলেন, মা, ঈশ্বরী, মানুষের আসল রূপ তখনই দেখা যায় যখন তারা ভাবে যে কোনো গুরুত্বপূর্ণ মানুষ তাদের দেখছে না, যখন সামনের জন ভাবে যে তোর থেকে তারা কোনো লাভ পাবে না, যখন তারা ভাবে যে তোর যোগ্যতা তাদের থেকে কম, তখনই তারা তোকে তাদের আসল রূপ দেখায়। তাই যখন অদ্বৈত আমাকে তার মা-বাবার আলিশান বাংলোতে খাওয়ার জন্য ডাকল এবং যখন সে যাওয়ার সময় ইঙ্গিত দিল যে মায়ের কাছে ফার্স্ট ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ, তখনই আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম যে আমি ইনামদার পরিবারের ঠিক সেই পরীক্ষাই নেব যা আমার দিদিমা আমাকে শিখিয়েছিলেন। আমি ইচ্ছে করেই তাদের প্রত্যাশিত সেই সাধারণ পুত্রবধূ সেজে সেখানে যাব। আমি সাধারণ জামাকাপড় পরব, আমার পুরনো গাড়িতে করে সেখানে যাব এবং আমার পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত নম্রভাবে কথা বলব।
আর তারপর আমি শান্তভাবে দেখব যে তারা এমন একজন ব্যক্তির সাথে কেমন ব্যবহার করে যার থেকে তাদের কোনো লাভ হওয়ার নেই, যার যোগ্যতা তাদের নজরে তাদের চেয়ে অনেক কম। আর বন্ধুরা, আমাকে বিচার করার আগে বা আমি মিথ্যাবাদী এমনটা ভাবার আগে আমি কি আপনাদের একটা প্রশ্ন করতে পারি? আপনাদের কি কখনো এমন প্রশ্ন জেগেছে যে আপনার সঙ্গীর বাড়ির লোক আপনার সম্পর্কে আসলে কি ভাবে? আপনার কি কখনো ভেতর থেকে এমন সন্দেহ হয়েছে যে ওই মিষ্টি হাসিটা নকল আর ওই প্রশংসার কোনো অর্থ নেই? আপনি কি কখনো সেই কঠিন সত্যটা জানতে চেয়েছিলেন, যদিও তা কষ্টদায়ক হয়? আমি সেটা জানতে চেয়েছিলাম। আমার সেটা জানা জরুরি ছিল, কারণ আমি শুধু অদ্বৈতকে বিয়ে করছিলাম না, আমি সেই পরিবারের অংশ হতে যাচ্ছিলাম। আর যেমন দিদিমা বলতেন, বিয়ে একজনের সাথে হয়, কিন্তু সম্পর্ক পুরো বাড়ির সাথে জুড়ে যায়। এখন গল্পের পরের অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি আপনাদের এই গল্প শুনতে ভালো লাগে তবে প্লিজ লাইক বাটন টিপুন আর কমেন্টে জানান যে আপনারা এই গল্প কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে এখন কটা বাজে। আমাকে আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো আবার গল্পের মূল অংশে ফেরা যাক। ইনামদারদের সেই বাংলোটা ছিল যেন রাজপ্রাসাদ। আমার যা প্রত্যাশা ছিল তার চেয়েও অনেক গুণ বেশি ধনী তারা, যা সেখানে উপচে পড়ছিল। বাড়ির প্রধান প্রবেশদ্বার এবং সেখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার রাস্তাটাই এত বড় ছিল যে তাতে আমার মতো সাধারণ মানুষের পুরো গলি ঢুকে যেত। সেই বাংলোর মেন গেট দেখেই আমার চোখ ধাঁধিয়ে গেল। আসল লোহার কারুকাজ আর তার ওপর সোনার প্রলেপ, যেন সাধারণ লোহা ব্যবহার করা তাদের সম্মানে লাগত। লনের ঘাস এত নিখুঁতভাবে কাটা ছিল যে মনে হচ্ছিল মালি স্কেল দিয়ে মেপে মেপে এক একটা ঘাসের ডগা কেটেছে। যখন আমি আমার 12 বছরের পুরনো ওয়াগনার গাড়িটা সেই আয়নার মতো মসৃণ ড্রাইভওয়ে দিয়ে ভেতরে নিয়ে গেলাম, তখন আমি গাড়ির আয়নায় নিজেকে দেখলাম। একদমই কম মেকআপ, চুল সাধারণ রাবার ব্যান্ড দিয়ে পেছনে বাঁধা, কানে দিদিমার দেওয়া ছোট সোনার দুল, এছাড়া গায়ে কোনো গয়না ছিল না। আমাকে একদমই এমন দেখাচ্ছিল যে এই রাজপ্রাসাদ সম বাড়িতে একেবারেই মানায় না। পারফেক্ট, আমি ঠিক এটাই চেয়েছিলাম। অদ্বৈত আমার স্বাগত জানানোর জন্য দরজাতেই দাঁড়িয়েছিল। সে আমাকে জড়িয়ে ধরল, কিন্তু তাতে ভালোবাসা কম আর লোক দেখানো ভাব বেশি মনে হল, যেন সে এটা দর্শকদের জন্য করছিল। তার নজর গেল আমার সাধারণ সুতির কুর্তার ওপর, সাধারণ স্যান্ডেলের ওপর, আর গলায় কিছু না থাকায় খালি গলার ওপর। তার মুখে আমি একটা ভাব দেখলাম যে আমি এই 14 মাসে কখনো দেখিনি, সংকোচ। সে আমাকে নিয়ে লজ্জা পাচ্ছিল। আমি মনের খাতায় আমার এই প্রথম সিদ্ধান্তটা টুকে রাখলাম। বাংলোর ভেতরের দৃশ্যটা ছিল নতুন টাকা দিয়ে পুরনো আভিজাত্যকে নকল করার মতো। ছাদ থেকে প্রত্যেক ঘরে ঝাড়বাতি ঝুলছিল, দেওয়ালে পুরনো পেইন্টিং আর সোনার ফ্রেম ছিল, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যাচ্ছিল যে সেগুলো আসল নয়, সস্তা কপি। আসবাবপত্র এত দামি ছিল যে তাতে বসার পর আরাম পাওয়ার চেয়ে সেগুলো নষ্ট হয়ে যাবে না তো এই ভয়ই বেশি লাগছিল। সেগুলো ব্যবহারের জন্য নয়, শুধু দেখার জন্য ছিল। আর সেখানে বাড়ির মূল হলে কোনো মহারানীর মতো বসেছিলেন শালিনী রাজে ইনামদার। বয়স 60-এর ঘরে, কিন্তু মুখে এত পার্লার ট্রিটমেন্ট হয়েছিল যে বলিরেখা খুঁজলেও পাওয়া যেত না। চুলের খোপা এত শক্ত করে সেট করা ছিল যে বাতাসেও তা নড়ত না। পরনে দামি সিল্কের ডিজাইনার শাড়ি, গলায় আসল গয়নার সেট, আর মুখে এমন একটা হাসি যা পুরোপুরি নকল আর প্লাস্টিকের। তিনি আমার দিকে তাকিয়ে হাত বাড়ালেন, যেন তিনি আমাকে তার দর্শনের সুযোগ দিচ্ছেন। আমি নম্রভাবে হাত মেলালাম, কিন্তু তার স্পর্শে আন্তরিকতা শূন্য ছিল, শুধু অবজ্ঞা ছিল। তারপরই তিনি অদ্বৈতকে সেই খোঁটাটা মেরেছিলেন, কাজের মাসিওয়ালা, যে আমি শুনেও না শোনার ভান করেছিলাম। আজকের সন্ধেটা সত্যিই ঝোড়ো হতে চলেছিল। যদি আমি জানতাম যে আজ কি অপেক্ষা করছে, তবে আমি এই সাধারণ ড্রেসের বদলে গায়ে বর্ম পরে আসতাম। কিন্তু আমার বিশ্বাস যে তথ্য হলো পৃথিবীর সবচেয়ে বড় বর্ম, আর আমি আমার হোমওয়ার্ক পাকা করে এসেছিলাম। ইনামদার পরিবারের কার ডিলারশিপের বড় ব্যবসা ছিল। 3 রাজ্যে তাদের শোরুম ছিল। মার্সিডিজ বা বিএমডাব্লিউর মতো লাক্সারি গাড়ি নয়, মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে থাকা গাড়ির ফ্র্যাঞ্চাইজি ছিল তাদের। অদ্বৈতের বাবা হর্ষবর্ধন ইনামদার এই ব্যবসা তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এবং গত 30 বছরে তা বাড়িয়েছিলেন। শালিনী রাজ 23 বছর বয়সেই ঘরে বউ হয়ে এসেছিলেন এবং আসার পর থেকে তার একটাই লক্ষ্য ছিল সোসাইটিতে নিজের স্থান উঁচুতে তোলা। তাদের 2 সন্তান ছিল, আমার হবুবর অদ্বৈত, যে এক মার্কেটিং কোম্পানিতে ম্যানেজার ছিল এবং ফ্যামিলি বিজনেসের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এই বিষয়টা হর্ষবর্ধন কাকার জন্য সবসময় দুঃখের ছিল,
কারণ তিনি চাইতেন ছেলে ব্যবসা সামলাক। আর এই গল্পের আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হল অদ্বৈতের বড় বোন বিদ্যা, যে বাবার সম্পত্তিকে নিজের ব্যক্তিগত সিন্দুক মনে করত। আমি সব কিছু পাবলিক রেকর্ড, সোশ্যাল মিডিয়া এবং গুগল সার্চ করে বের করেছিলাম। আমি তাদের জাঁকজমকপূর্ণ পার্টি, চ্যারিটি ইভেন্টের ছবি দেখেছিলাম। শালিনী গাজের দানশীলতার খবর পড়েছিলাম, কিন্তু খুঁটিয়ে দেখার পর বুঝেছিলাম যে সেই দানগুলো শুধু ট্যাক্স বাঁচানোর জন্য আর প্রচারের জন্য দেওয়া হতো। কিন্তু এই তথ্য আমাকে বিদ্যার সাথে সামনাসামনি দেখার জন্য প্রস্তুত করেনি। সে ২০ মিনিট দেরি করে এলো। দেরি করে আসাটা ছিল তার সিগনেচার স্টাইল। অন্যের সময়ের মূল্য দেওয়ার চেয়ে নিজের এন্ট্রিটা জবরদস্ত হওয়া চাই, এটাই ছিল তার মত। সে লিভিং রুমে এমনভাবে এলো যেন অস্কার অনুষ্ঠানে যাচ্ছে। তার একটা ড্রেসের যা দাম তা সাধারণ মানুষের ৬ মাসের বেতনের সমান হবে। কানে আর গলায় এত হিরে জলজল করছিল যে মনে হচ্ছিল সে গয়নার দোকানে পড়ে গিয়েছিল আর ওভাবেই গড়িয়ে বাইরে চলে এসেছে। সে আমার দিকে তাকিয়ে যে অভ্যর্থনা জানালো তাতে বরফের চেয়েও বেশি শীতলতা ছিল। হাই, না, কেমন আছো, না, দেখা হয়ে ভালো লাগলো, না, অদ্বৈত তোমার ব্যাপারে খুব বলেছে। শুধু হায়, সেটাও এমনভাবে বলল যেন নাকে কোনো বাজে গন্ধ এসেছে। আমি হেসে হ্যালো বললাম, সে সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল এবং মায়ের সাথে গল্প করতে শুরু করল। তারা দুজনে এমনভাবে কথা বলতে লাগল যেন আমি সেখানে অস্তিত্বই রাখি না। গত মাসের কোন ইভেন্ট আর ফুলের সাজসজ্জা নিয়ে তাদের বকবক শুরু হলো। আমি হাতে জলের গ্লাস নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। কোনো নিরামিষাসী মানুষ মাংসের দোকানে গেলে যেমন বোধ করে, আমার তেমন মনে হচ্ছিল, অবাঞ্ছিত। অদ্বৈত আমার পাশে দাঁড়িয়েছিল, অস্বস্তিতে, কিন্তু সে মুখ থেকে একটা শব্দ বলছিল না। এটা ছিল আমার দ্বিতীয় সিদ্ধান্ত। হর্ষবর্ধন ইনামদার অবশ্য ভদ্র ছিলেন, লম্বা এবং চৌড়া শরীরের গঠন। যৌবনে নিশ্চয়ই পাওলোয়ান ছিলেন, কিন্তু এখন বিলাসিতার কারণে শরীর ভেঙেছে। তিনি আমার সাথে করমর্দন করলেন। তার ধরাটা শক্ত ছিল, কিন্তু চোখে ক্লান্তি ছিল। তবুও তার নজরে একটা ধূর্ততা ছিল এবং তিনি আমাকে কৌতূহলের সাথে দেখছিলেন। আজকের খাবারে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যার প্রত্যাশা আমি করিনি। একজন বয়স্ক ভদ্রলোক, যার পরিচয় রাও সাহেব দেশমুখ হিসাবে দেওয়া হল। তিনি ইনামদারদের পুরনো পারিবারিক বন্ধু এবং বিজনেস অ্যাসোসিয়েট ছিলেন। এই ভদ্রলোক রাও সাহেব দেশমুখ ৬০-এর কোঠায় ছিলেন। মাথায় রূপলি চুল আর নজর এত তীক্ষ্ণ যে যেন তিনি সবকিছু ভেদ করে দেখতে পান। যখন তিনি আমার সাথে হাত মেলালেন, তখন তার নজর আমার মুখের উপর স্থির হল। তার চোখে একটা চমক ছিল, যেন তিনি আমাকে চিনতে পেরেছেন। আমি কি তাকে চিনতাম? আমাদের আগে কোথাও দেখা হয়েছে কি? আমার কিছুই মনে পড়ছিল না। তিনি কিছু বললেন না, কিন্তু পুরো সন্ধ্যা জুড়ে আমি অনুভব করছিলাম যে তিনি আমার দিকে সেই বিভ্রান্ত দৃষ্টিতে তাকাচ্ছিলেন, যেন মনে করার চেষ্টা করছেন, এই মেয়েটি কে? শালিনী রাজে আমাদের ডাইনিং রুমে নিয়ে গেলেন। সেই ঘরের সাজসজ্জা দেখে আমার মনে হচ্ছিল যে কারো কাছে অফুরান্ত টাকা আছে, কিন্তু রুচি একদম শূন্য। টেবিলটা এত লম্বা ছিল যে সেখানে কোনো রাজকীয় ভোজসভা বসতে পারত। চেয়ারগুলোতে আসল রেশমি কভার ছিল, আর থালায় সাজানো, ওরে বাবা! আমি গুনলাম, একজন মানুষের খাওয়ার জন্য থালায় চারপাশে পাক্কা ৬টা চামচ আর ৩টে কাঁটা রাখা ছিল। এত অস্ত্র তো অপারেশন থিয়েটারেও ব্যবহার হয় না। আমি সেই রূপোর চামচগুলোর দিকে বিভ্রান্ত হয়ে তাকাচ্ছি। এটা শালিনী রাজে লক্ষ্য করলেন। তিনি মনে মনে হাসলেন, সেই তার বিখ্যাত ফ্রোজেন স্মাইল। তিনি অত্যন্ত মিষ্টি কিন্তু খোঁচা দেওয়া স্বরে বললেন, ঈশ্বরী, আমার মনে হয় তোমার এমন ফর্মাল ডাইনিংয়ের অভ্যেস নেই, তাই না? তার গলার সেই নকল সহানুভূতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি শান্তভাবে উত্তর দিলাম, কাকিমা, আমার দিদিমা সবসময় বলতেন, পাতে কি দেওয়া হয়েছে আর কটা চামচ আছে তার চেয়ে আমাদের সাথে কারা খেতে বসেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। শালিনী রাজের হাসি মুহূর্তের জন্য জমে গেল। তার মুখটা একটু শক্ত হল। বিদ্যা ওয়াইনের গ্রাসে মুখ লুকিয়ে একটা কুৎসিত হাসির শব্দ করল এবং খাওয়া শুরু করল। প্রথম পদটা কিসের যেন স্যুপ ছিল, যার স্বাদ আমি চিনতেই পারলাম না, কিন্তু ওই এক বাটির দাম নিশ্চয়ই আমার ১ সপ্তাহের মুদি বাজারের সমান হবে। শালিনী রাজে এই সময়টা ব্যবহার করলেন জেরা করার জন্য, আসলে আমার উল্টো তদন্ত শুরু করার জন্য। তিনি জিজ্ঞেস করলেন, তুই কোথায় বড় হয়েছিস? আমি সত্যিটা বললাম, কোঙ্কনের একটা ছোট গ্রামে। তিনি জিজ্ঞেস করলেন, বাড়িতে কে কে আছে? আমি বললাম, মা বাবা ছোটবেলায় মারা গেছেন, দিদিমা আমাকে মানুষ করেছেন।
শালিনী রাজে একটা অদ্ভুত শব্দ করলেন, যা সহানুভূতির মনে হওয়ার কথা, কিন্তু সেটা জলের পাইপ খোলা হলে যেমন আওয়াজ হয় তেমন শোনাল। তিনি বললেন, আরে রে, মা বাবার সঠিক গাইডেন্স ছাড়া বড় হওয়া কত কঠিন হয়েছে তাই না তোর জন্য? আমি গর্বের সাথে বললাম, আমার জীবনে যতটুকু গাইডেন্স দরকার ছিল তার সব আমি আমার দিদিমার কাছ থেকে পেয়েছি। তখনই বিদ্যা সামনে ঝুঁকল। তার গলার হীরের চেয়ে চোখের চকচকে ভাব বেশি ছিল। সে জিজ্ঞেস করল, তোর দিদিমা কি করতেন? মানে পেটের ভাতের জন্য। আমি বললাম, তিনি বিজনেস ওমেন ছিলেন। বিদ্যার ভ্রু উঁচিয়ে গেল। বিজনেস? কিসের বিজনেস? আমি বললাম, ছোটখাটো শিল্প ছিল। আসলে সত্যিটা ছিল এই যে দিদিমা তার কোম্পানি কয়েক কোটিতে বিক্রি করেছিলেন, কিন্তু আজকের রাতে এই সত্যিটা বলায় কোনো মজা ছিল না, তাই আমি চুপ রইলাম। তারপর শালিনী রাজে মোড় ঘোরালেন আমার চাকরির দিকে। এখন তুই কি করিস? আমি আইটি কোম্পানিতে আছি। আচ্ছা, মানে সেক্রেটারি বা ওই জাতীয় কিছু, সাপোর্ট রোলে? আমি অস্পষ্ট উত্তর দিলাম, হ্যাঁ। শালিনী রাজে সন্তুষ্টির সাথে মাথা নাড়লেন। তিনি যা আশা করেছিলেন তাতে সিলমোহর পড়ে গেল। ভালো, প্রত্যেক টিমে সাহায্যকারী লাগেই, তিনি বললেন। অদ্বৈত চেয়ারে অস্বস্তি বোধ করল, কিন্তু তবুও চুপই রইল। আর তখনই বিদ্যা সেই বোমাটা ফেলল। সে কথায় কথায় সঞ্জনা নামটা আলোচনায় পড়ল। সঞ্জনা নামটা আলোচনায় এমনভাবে পড়ল যেন শান্ত জলে পাথর ফেলা হলো আর ঢেউ উঠল। বিদ্যা নামটা এত সহজে নিল যেন সে আবহাওয়ার আলোচনা করছে। সে বলল, ওমা, গত সপ্তাহে আমার সঞ্জনার সাথে দেখা হয়েছিল। কি দারুণ সেটেল হয়েছিল। ওদের ফ্যামিলি বিজনেস কি উন্নতি করেছে দেখেছ? আমি অদ্বৈতর মুখ লক্ষ্য করলাম। তার মুখে কিছু একটা নড়ে উঠল। অপরাধবোধ? ভয়? ঠিক কি তা বোঝার আগেই সে আবেগগুলো লুকিয়ে ফেলল। শালিনী রাজে যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি উৎসাহের সাথে বললেন, সঞ্জনা সবসময়ই খুব বুদ্ধিমতী মেয়ে ছিল, কত গুণী, আর আমাদের বংশ এবং লাইফস্টাইলের সাথে একদম মানানসই। ঈশ্বরী, তুই জানিস কি, ও আর অদ্বৈত ৩ বছর রিলেশনশিপে ছিল? আমি না সূচক মাথা নাড়লাম। না, আমি জানতাম না। শালিনী রাজে হাসলেন। আমাদের কত খারাপ লেগেছিল যখন ওদের ব্রেকআপ হলো। আমরা ভেবেছিলাম ওদের নিশ্চয়ই বিয়ে হবে। সঞ্জনার বাবার লাক্সারি গাড়ি আমদানির ব্যবসা আছে। আমাদের শোরুমের জন্য ও কত পারফেক্ট ম্যাচ হতো। তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল। সঞ্জনা ছিল সঠিক নির্বাচন, আর আমি ভুল। আমি ডাইনিং রুমে চোখ ঘোরালাম এবং প্রথমবার আমার পেছনের দেওয়ালে নজর গেল। সেখানে পরিবারের পুরনো ছবি লাগানো ছিল, দিওয়ালি, জন্মদিন, পার্টি, আর তার মধ্যে অন্তত 4টে ছবিতে এক অতি সুন্দরী মেয়ে অদ্বৈতর পাশে দাঁড়িয়েছিল। তার হাতে হাত রেখে অত্যন্ত আনন্দে হাসছে। সঞ্জনা। শালিনী রাজে আমার নজর লক্ষ্য করলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার মুখের বিজয়ী আনন্দ লুকিয়ে রইল না। বিদ্যা কাটাঘায়ে নুন ছিটিয়ে দিল। সে বলল, আর বিশেষ ব্যাপার হল, সঞ্জনা এখনও সিঙ্গেল। আশ্চর্য, তাই না? এখনও কেউ তাকে পটাতে পারল না। এমন মনে হয় যেন ও কারোর জন্য বা কিছুর জন্য অপেক্ষা করছে। আমি আবার টেবিলের দিকে ঘুরলাম এবং হাসলাম। আমি শান্তভাবে বললাম, বাহ, শুনে মনে হচ্ছে নিশ্চয়ই এক অসাধারণ মেয়ে হবে। আমার এই উত্তরে বিদ্যার মুখ চুন হয়ে গেল। সে ভেবেছিল আমি রেগে যাব বা কাঁদব। সে বিভ্রান্ত হল। কিন্তু শালিনী রাজে পরিস্থিতি সামলালেন। তিনি বললেন, হ্যাঁ, সঞ্জনা অসাধারণ তো বটেই। আর তারপর হাতুড়ির ঘা মারার মতো স্বরে তিনি বললেন, ঈশ্বরী, আমি আশা করি তোর আমাদের এই জগতে বেশি অস্বস্তি লাগছে না তো, কারণ তোর ব্যাকগ্রাউন্ড আমাদের চেয়ে খুবই সাধারণ। আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, কাকিমা, আপনি সাধারণ ব্যাকগ্রাউন্ড বলতে ঠিক কি বোঝাতে চাইছেন? শালিনী রাজের মুখের হাসি এখন আরও বিষাক্ত হল। তিনি বললেন, ও মা, আমি বুঝি যে সবার কপালে সোনার চামচ থাকে না। কাউকে কাউকে সারা জীবন সাধারণ চাকরি করতে হয় আর সাধারণ জীবন কাটাতে হয়। আর এতে কোনো দোষ নেই। হ্যাঁ, সাধারণ হওয়ায় কোনো লজ্জা নেই। সাধারণ। তিনি আমাকে সাধারণ বললেন, শব্দটার অর্থ সহজ ছিল, কিন্তু তিনি যে সুরে বললেন তার অর্থ ছিল আমাদের যোগ্য নয়। আমার ভেতরে কিছু একটা নড়ে উঠল, কিন্তু আমি মুখের ভাব বদলাতে দিলাম না। আমি এখানে সত্য জানতে এসেছিলাম, আর সেই সত্য এখন দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছিল। অবশেষে অদ্বৈত কথা বলল। আমি ভাবলাম সে আমার পক্ষ নেবে। সে বলল, ঈশ্বরী, মার তেমন উদ্দেশ্য ছিল না। মা শুধু আমার চিন্তা করে, তাই একটু প্রোটেক্টিভ আচরণ করছে। শালিনী রাজে আদরের সাথে তার হাতে চাপড় দিলেন এবং বললেন, হ্যাঁ রে বাবা, এক মা নিজের ছেলের জন্য সবচেয়ে বেস্ট জিনিসটাই চায় তো।
তিনি বাক্যটা শেষ করলেন না, কিন্তু বাতাসে এক না বলা বাক্য ভাসছিল, ঈশ্বরী, তুমি কোনো বেস্ট নও। পরিবেশ হালকা করার জন্য হর্ষবর্ধন কাকা বিষয় পাল্টালেন। তিনি জিজ্ঞেস করলেন, তোর কাজের বাইরে আর কি ভালো লাগে, তোর শখ কি? আমি বললাম, আমার বই পড়ার শখ আছে, মাঝে মাঝে ট্রেকিংয়ে যাই, আর সাধারণ খাবার রান্না করতে খুব ভালো লাগে, খুব বিশেষ কিছু নয়। বিদ্যা খিকখিক করে হেসে উঠল। কত মিষ্টি! ছোট বাচ্চারা যেমন আমার শখ বিষয়ে যেমন রচনা লেখে না, একদম তেমনই বলছে। এতক্ষণ শান্ত থাকা রাও সাহেব দেশমুখ প্রথমবার কথা বললেন। তিনি বললেন, বিদ্যা, সাধারণ জিনিসের মধ্যে যে আনন্দ থাকে না, তা আর কিছুতে নেই। আমার মা অত্যন্ত সাধারণভাবে থাকতেন, কিন্তু আমি তাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী হিসেবে দেখেছি। শালিনী রাজে রাও সাহেবের দিকে এমন দৃষ্টি হানলেন যে সেই দৃষ্টিতে দুধও ফেটে যেত, কিন্তু রাও সাহেব তাকে উপেক্ষা করলেন এবং আবার আমার দিকে সেই অনুসন্ধিৎসী দৃষ্টিতে তাকাতে লাগলেন। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, তোর দিদিমার নাম কি ছিল? আমি উত্তর দিলাম, সুমতি সাঠে। এই নামটা শুনে রাও সাহেবের ভ্রূ সামান্য কুঁচকে গেল। তিনি কিছু বললেন না, শুধু চিন্তামগ্ন হয়ে মাথা নাড়লেন এবং আবার স্যুপ খাওয়ার দিকে মন দিলেন। বাকি খাওয়াটা এভাবেই কাটল। শালিনী রাজে আর বিদ্যা ঘুরিয়ে ফিরিয়ে এমন সব প্রশ্ন করছিলেন যার উদ্দেশ্য ছিল আমাকে আমার জায়গা দেখিয়ে দেওয়া, আর তাদের মধ্যে আমার জায়গা ছিল তাদের পায়ের নিচে। অদ্বৈত মাঝে মাঝে আমার পক্ষ নেওয়ার ক্ষীণ চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো জোর ছিল না। হর্ষবর্ধন কাকা বেশিরভাগ সময় চুপই ছিলেন, যেন তিনি অনেক বছর আগেই বউয়ের সাথে তর্ক করা ছেড়ে দিয়েছেন। আর এই সব গোলমালের মধ্যে রাও সাহেব একদৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিলেন। খাওয়া শেষ করে সুইট ডিশ আসা পর্যন্ত ইনামদার পরিবার সম্পর্কে আমার যা জানার ছিল তা সব বুঝে গিয়েছিলাম। এরা উচ্চবিত্ত ভণ্ড, টাকা আর চেনা জানা দিয়ে মানুষের বিচার করা লোক এরা। তাদের জন্য আমি এক বাধা ছিলাম, একটা ভুল যা অদ্বৈত করেছিল এবং যা তাদের শুধরাতে হতো। কিন্তু এর সাথে আমি আরও একটা জিনিস বুঝেছিলাম যা আমি আশা করিনি। অদ্বৈত সেই মানুষটা ছিলই না যাকে আমি ভালোবেসেছিলাম। যে অদ্বৈতকে আমি ভালোবাসতাম সে দয়ালু ছিল, সে আমার ব্যাপারে মন থেকে ভাবত। কিন্তু এই অদ্বৈত যে মায়ের আঁচলের তলায় লুকিয়ে বসেছিল, হবু বউয়ের অপমান খোলা চোখে দেখছিল আর তার উপর একটা শব্দও বলছিল না, এই অদ্বৈত একদম আলাদা। এ দুর্বল ছিল, এর কাছে নিজের ভালোবাসার চেয়ে বাড়ির লোকের পছন্দ বেশি গুরুত্বপূর্ণ ছিল। আসল অদ্বৈত কে, এর উত্তর আমি শীঘ্রই পেতে চলেছিলাম। খাওয়া হলে শালিনী রাজে ঘোষণা করলেন যে আমরা এখন হলে কফি খাব। পুরুষরা জানলার কাছে দাঁড়িয়ে ব্যবসার গল্প করতে লাগল। বিদ্যা ফোনে কথা বলার জন্য একপাশে গেল। শালিনী রাজে বললেন যে তার রান্নাঘরে কিছু কাজ আছে, তিনি একটু পরে আসবেন। তাই আমি সেখানে একাই রয়ে গেলাম। এটাই সঠিক সুযোগ ছিল। আমি ওয়াশরুমে যাওয়ার কারণ দেখিয়ে সেখান থেকে সরে পড়লাম। অদ্বৈত আমাকে বাড়ির পেছনের দিকে যেতে বলেছিল। আমি সেই লম্বা করিডোর দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম। এই বাড়িটা ঐশ্বর্যে মোড়া ছিল, কিন্তু তাতে প্রাণ ছিল না। কোনো মিউজিয়ামের মতো ঠান্ডা আর খালি মনে হচ্ছিল। ওয়াশরুম খোঁজা সহজ ছিল, কিন্তু আমি ওয়াশরুম খুঁজছিলাম না, আমি তথ্য খুঁজছিলাম, কোনো প্রমাণ, কোনো সূত্র, যার ফলে আমি আজকের রাতের অর্থ খুঁজে পাই। আর আমি যা পেলাম তা আমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর ছিল। একটা আধখোলা দরজার পাশ দিয়ে যাওয়ার সময় আমি গলার আওয়াজ শুনতে পেলাম, শালিনী রাজে আর বিদ্যার গলা। আমি থমকে দাঁড়ালাম। আমার সংস্কার আমাকে বলছিল যে কারো কথা এভাবে লুকিয়ে শোনা উচিত নয়, টিভি সিরিয়ালের মতো আচরণ করো না। কিন্তু শালিনী রাজের গলার সেই ধার আর তাড়াহুড়ো দেখে আমি ওখানেই থামলাম। আমি ছায়ায় দাঁড়িয়ে কান খাড়া করলাম। শালিনী রাজে বলছিলেন, বিদ্যা, আমাদের এই পরিস্থিতিটা যত দ্রুত সম্ভব সামলাতে হবে, অদ্বৈতকে এই ভুল করতে দেওয়া যাবে না। বিদ্যা বলল, ও মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অদ্বৈত একেবারে বাড়িতে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম এটা তার কোনো শখ, কলেজে পড়ার সময় তার সমাজসেবা আর গরিবদের সাহায্য করার ভূত চেপেছিল না, তেমনই কিছু একটা হবে। শালিনী রাজে বললেন, না রে, এটা সমাজসেবার চেয়েও গম্ভীর ব্যাপার মনে হচ্ছে। এই মেয়েটা আমাদের সব প্ল্যান ধুলোই মিশিয়ে দেবে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তারা আমার ব্যাপারেই কথা বলছিল। স্বাভাবিকভাবেই তারা আমার ব্যাপারেই বলবে, কিন্তু এরপর তারা যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটিই সরে গেল। বিদ্যা বলল, হ্যাঁ মা, আর টাইমিংটা দেখ না কত ভুল। আমাদের শিরকে গ্রুপের সাথে ওই বড় পার্টনারশিপ আর মার্জার যে কোনো পরিস্থিতিতে করতেই হবে, আর তার জন্য অদ্বৈতর সাথে সঞ্জনার বিয়ে হওয়া অত্যন্ত জরুরি। শিরকে ছিল সঞ্জনার পদবি, লাক্সারি কার ইম্পোর্ট করা সেই পরিবার। শালিনী রাজে সাঁই দিলেন। তিনি বললেন, হ্যাঁ রে, আমাদের ডিলারশিপের ব্যবসা এখন সমস্যায় আছে। আগামী আর্থিক বছরটা পার করার জন্য আমাদের শিরকেদের পার্টনারশিপের ভীষণ দরকার। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল।
ইনামদারদের ব্যবসা ডুবতে বসেছিল? আমার রিসার্চ থেকে একটু সন্দেহ হয়েছিলই, কিন্তু এখন তাতে সিলমোহর পড়ল। বিদ্যা আরও বলল, আর প্ল্যান অনুযায়ী যতক্ষণ না আমাদের সব ঠিক হচ্ছে ততক্ষণ অধ্যায়িতার সঞ্জনাকে হোল্ডে রাখা উচিত ছিল। একবার যদি শিরকে গ্রুপ আমাদের ইনভেস্ট করে তবে আমরা তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সুবিধা পাব আর আমাদের ব্যবসা বেঁচে যাবে। শালিনী রাজে বললেন, অদ্বৈত আমাকে কথা দিয়েছিল যে সে সঞ্জনার সাথে অপশন খোলা রাখবে। অপশন খোলা? সে আমার সাথে বিয়ের কথা বলছে আর অন্যদিকে সঞ্জনাকেও অপশন হিসেবে রাখছে। আমি দেওয়ালে হেলান দিলাম, আমার মাথা ঘুরতে লাগল। এটা শুধু বড়লোকই দেমাক ছিল না, এটা শুধু ছিলের গার্লফ্রেন্ড পছন্দ হয়নি এত সহজ ব্যাপার ছিল না, এটা একটা ব্যবসায়িক চাল ছিল। অদ্বৈত শুধু মায়ের আঁচল ধরে চলা ছেলে ছিল না, সে আমাকে ব্যবহার করছিল। কিন্তু কেন? যদি সঞ্জনাই তাদের প্ল্যানে ছিল তবে আমাকে কেন মাঝখানে আনল? আমার না করা প্রশ্নের উত্তর বিদ্যা দিল। সে বলল, এই অদ্বৈতও একদম গাধা। তার সত্যি সত্যি ওই ভিখারি মেয়েটার প্রতি, কি যেন নাম, ঈশ্বরী, তার প্রতি সত্যি কিছু ফিল হতে শুরু করেছে বোধহয়। আরে ও তো শুধু একটা টেম্পোরারি ব্যবস্থা ছিল না, যতক্ষণ না সঞ্জনার সাথে সব ঠিক হচ্ছে ততক্ষণ টাইম পাস। কিন্তু এ তো তার প্রেমেই পড়ে গেল। টেম্পোরারি ব্যবস্থা? তারা আমাকে প্লেস হোল্ডার ভেবেছিল, একটা খেলনা যা অদ্বৈতর মন ভোলানোর জন্য আনা হয়েছিল। যতক্ষণ না বাড়ির লোকেরা তাদের ব্যবসার চুক্তি পূর্ণ করছে ততক্ষণ অদ্বৈতকে ব্যস্ত রাখার জন্য আমি একটা টাইম পাস ছিলাম। শালিনী রাজে বললেন, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। আজ আমরা ওদের এনগেজমেন্ট ঘোষণা করব। একবার অদ্বৈত সবার সামনে ওকে কমিট করলে সে শান্ত হবে, আর তারপর বিয়ের আগেই আমরা ওদের ব্রেকআপ ঘটিয়ে দেব। একবার শিরকে আমাদের পকেটে চলে এলে আমরা ওই মেয়েটার সম্পর্কে এমন কিছু ভয়ানক গোপন তথ্য বের করব যাতে এনগেজমেন্ট ভাঙাটা সঠিক মনে হয়। বিদ্যা জিজ্ঞেস করল, কি গোপন তথ্য? শালিনী রাজে নির্লিপ্তভাবে বললেন, না থাকলে আমরা বানিয়ে নেব, তাতে কি কঠিন? আমি সেই করিডরে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। দুটো মহিলা কোনো পার্টি আয়োজন করার মতোই সহজে আমার জীবন আর সম্পর্ককে ধুলোয় মিশিয়ে দেবার পরিকল্পনা করছিল। আর তারপর বিদ্যা এমন কিছু বলল যা কাটা ঘায়ে নুন ছিটাল। সে বলল, ভালোই হলো, মেয়েটা অত্যন্ত বোকা, ওর কোনো সন্দেহ হবে না। এই ব্যাপারে অবশ্য অদ্বৈতর পছন্দ ঠিক, ও খুব সরল, বাউন্ডুলে। ওর যদি এটাই বিশাল মনে হয় যে অদ্বৈতর মতো বড়লোক ছেলে ওর দিকে তাকিয়েছে, তবেই। শালিনী রাজে জোর গলায় হাসলেন। আমি দরজা থেকে পিছিয়ে এলাম এবং শান্তভাবে করিডোর দিয়ে এগিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু দুঃখে নয়, রাগে। তারা ভাবে আমি বোকা, তারা ভাবে আমি সরল, তারা ভাবে আমি ভালোবাসার জন্য এতই কাঙাল যে তাদের ছুড়ে দেওয়া টুকরোর ওপর আমি বাঁচব। তাদের ধারণাই নেই যে তাদের পাল্লা কার সাথে পড়েছে। আমি ওয়াশরুমে গেলাম, মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলাম এবং আয়নায় নিজের দিকে তাকালাম। আয়নায় দেখা সেই মেয়েটা ভেঙে পড়েনি, সে বিধ্বস্ত হয়নি, সে চিন্তা করছিল। আমি এখানে অদ্বৈতর পরিবারের পরীক্ষা নিতে এসেছিলাম, আর তারা সেই পরীক্ষায় ফেল করেছে। কিন্তু এই পরীক্ষায় এমন সত্য সামনে এলো যা আমি আশা করিনি। অদ্বৈত নিজেই এই সমস্যার অংশ ছিল। সে শুধু মা আর বউয়ের মাঝে ফেসে যাওয়া বেচারা স্বামী ছিল না, সে আমার সাথে প্রতারণা করছিল। এখন প্রশ্ন ছিল, আমি কি করব? আমি এখনই বাইরে গিয়ে সবার সামনে আমাকে যা জানালাম তার তামাশা করতে পারতাম। আমি তাদের প্ল্যান ফাঁস করে, চিৎকার চেঁচামেচি করে এই বাড়ি চিরতরে ছেড়ে যেতে পারতাম। কিন্তু সেটা খুব সহজ হতো, সেটা খুব তাড়াহুড়ো হতো। তারা আমাকে ইমোশনাল ড্রামা কুইন আর ঝগড়াটে প্রমাণ করে রেহাই পেয়ে যেত। তারা নিজেদের বলতো, দেখো, আমরা বলেছিলাম না এই মেয়ে আমাদের যোগ্য নয়। না, যদি আমাকে এই বিশ্বাসঘাতকতার বদলা নিতে হয় তবে তা আমার পদ্ধতিতে এবং আমার শর্তেই নিতে হবে। এমন আঘাত করতে হবে যা তারা কখনো দেখতে পাবে না। আমার দিদিমা আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন, কিন্তু একটা শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলতেন, ঈশ্বরী, যখন সামনের মানুষ তোকে ছোট মনে করে না, তখন সে তোকে একটা উপহার দিচ্ছে, অসাবধানতার উপহার। শালিনী রাজে আর বিদ্যা আমাকে এই উপহারটাই দিয়েছিল। তাদের ধারণাই নেই যে আমি কি করতে পারি। আমি আমার মেকআপ ঠিক করলাম, চুল ঠিক করলাম এবং মুখে একটা মিষ্টি হাসি এনে হলে ফিরে গেলাম। খেলা তো এবার শুরু হলো। যখন আমি হলে ফিরলাম তখন পরিবেশ বদলে গেছে। আসবাবপত্র একটু সরানো হয়েছে, আলো একটু ডিম করা হয়েছে,
শালিনী রাজে ফায়ারপ্লেসের কাছে দাঁড়িয়েছিলেন, তার মুখে একটা সুপ্ত ক্রূরতা ছিল। হর্ষবর্ধন কাকা দরজার কাছে দাঁড়িয়েছিলেন, অস্বস্তিতে। বিদ্যা একটা পেন্টিং দেখার ভান করছিল, কিন্তু তার নজর ছিল আর চোখে অদ্বৈতর দিকে, এবং সে মনে মনে হাসছিল। আর অদ্বৈত, সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। তাকে নার্ভাস দেখাচ্ছিল, প্রয়োজনাতিরিক্ত নার্ভাস। আমি ভেতরে আসতেই সে আমার দিকে ঘুরল। সে মুখে একটা ভালোবাসার হাসি আনার চেষ্টা করল। সে আমার কাছে এলো, আমার হাত ধরল এবং বলল যে সে আমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। আমি বুঝতে পারলাম ফাঁদটা আমার চারপাশে কষা হচ্ছে। অদ্বৈত বলল, ঈশ্বরী, আমি জানি আমাদের একসাথে খুব বেশি দিন হয়নি, আর আমার পরিবার তোমার কাছে শুরুতে একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমি জানি আমি কি চাই। আমি তোমাকে চাই। আর এ কথা বলে সে এক হাঁটু গেড়ে বসল। সে পকেট থেকে যে আংটিটা বের করল তা বড় আর জাঁকজমকপূর্ণ ছিল, একদম শালিনী রাজের পছন্দের মতো। কিন্তু এক নজরেই আমি বুঝতে পারলাম তার কোয়ালিটি সন্দেহজনক। তার হিরেটা ঘোলাটে ছিল এবং তার সেটিংও বাঁকাচোড়া ছিল। ওই আংটিটা এমন ছিল যে ডিম লাইটে ভারী মনে হবে, কিন্তু দিনের আলোয় তার খুঁত স্পষ্ট দেখা যাবে। একদম সেই মানুষটার মতোই যে ওটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। অদ্বৈত আমাকে বিয়ের প্রস্তাব দিল। তার পেছনে দাঁড়িয়ে থাকা শালিনী রাজের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এটা স্পষ্টভাবে তাদের পরিকল্পনার অংশ ছিল। প্রথম ধাপ, অদ্বৈতকে আমার সাথে জনসমক্ষে কমিট করা এবং পরে সুবিধামতো আমাকে আবর্জনা হিসেবে বাইরে ফেলে দেওয়া। ততক্ষণ পর্যন্ত অদ্বৈতর নাম ব্যবহার করে সঞ্জনাকে হোল্ডে রাখা এবং তাদের ব্যবসার কাজ মিটিয়ে নেওয়া। এই সব আমি এক মুহূর্তেই বুঝে গেলাম। আর আমি এটাও বুঝলাম যে আমার কাছে এখন দুটো পথ আছে। আমি না বলতে পারতাম। যে মানুষটা আমাকে ব্যবহার করছে সেই মানুষটাকে এবং তার নিজ পরিবারকে আমি ওখানেই লাথি মেরে আমার আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু তাহলেই গল্প এখানেই শেষ হয়ে যেত, আর সেটা খুব তাড়াতাড়ি হতো। আমি সেই করিডোরে শোনা কথাগুলো মনে করলাম। আমার ওপর কোনো মিথ্যে অপবাদ বা স্ক্যান্ডেল তৈরি করার তাদের প্ল্যান মনে করলাম। তারা আমাকে বোকা, সরল আর ফালতু ভেবেছিল, তা মনে করলাম। আর তখন আমার মনে হলো যে তারা কতটা ভুল, এটা তাদের প্রমাণ করে দেখানোর যে মজা, তা আর কিছুতে নেই। তাই আমি হাসলাম এবং বললাম, হ্যাঁ। অদ্বৈত আমার আঙুলে আংটি পরাল এবং শালিনী রাজে হাততালি দিতে শুরু করলেন, যেন তিনি নাটকের কোনো দৃশ্যে প্রশংসা করছেন। বিদ্যা আমাকে শুভেচ্ছা জানাল, কিন্তু তা এত ঠান্ডা ছিল যে মহাবলেশ্বরের ঠান্ডাও হার মানবে। হর্ষবর্ধন কাকা অদ্বৈতকে অভিনন্দন জানালেন, কিন্তু তা মন থেকে মনে হল না। সেই বিভ্রান্তির মধ্যে রাও সাহেব দেশমুখ দূর থেকে আমার সাথে চোখ মেলালেন। তার মুখে একটা চেনা ভাব ছিল, যেন তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে এই গল্পের এখনও কিছু অধ্যায় বাকি আছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম এবং তিনিও মৃদু হাসলেন। বাকি সন্ধ্যাটা শ্যাম্পেনের গ্লাস আর মিথ্যে অভিনন্দনের মধ্যে কাটল। শালিনী রাজে এনগেজমেন্ট পার্টি নিয়ে কথা বলছিলেন। বিদ্যা হোটেল আর হলের আলোচনা করছিল। হর্ষবর্ধন কাকা আমাদের দুই পরিবারের মিলনের ফলে সম্ভাব্য লাভ নিয়ে কথা বলতে শুরু করলেন। কিন্তু সেখানেই তিনি আটকে গেলেন, কারণ তিনি জানতেনই না যে আমার ভিখারি পরিবার তাদের কি লাভ দিতে পারবে। অদ্বৈত পুরো সময় আমার কাছে দাঁড়িয়েছিল। একজন অত্যন্ত প্রেমময় এবং বুঝদার হবু বরের ভূমিকা সে এত দারুণভাবে পালন করছিল যে যদি আমি সেই সত্য না শুনতাম তবে আমি নিশ্চিতভাবেই ঠকতাম। কিন্তু আমি শুনেছিলাম এবং আমি তা কখনো ভুলব না। অবশেষে যখন রাতে অনুষ্ঠান শেষ হল, তখন অদ্বৈত আমাকে গাড়ি পর্যন্ত ছাড়তে এলো। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। মুহূর্তের জন্য আমরা দুজনে গাড়ির কাছে শান্ত হয়ে দাঁড়িয়েছিলাম। সে জিজ্ঞেস করল, ঈশ্বরী, তুমি ঠিক আছো তো? আমি জানি আমার বাড়ির লোক একটু অদ্ভুত, কিন্তু তুমি চিন্তা করো না, ধীরে ধীরে তাদের তোমার অভ্যেস হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি শুধু ক্লান্ত। সে আমাকে গুড নাইট কিস করল এবং আমি ইনামদারদের সেই বাংলো থেকে বেরিয়ে এলাম। আমার আঙুলে তার আংটি ছিল এবং মাথায় এক জবরদস্ত প্ল্যান তৈরি হচ্ছিল। পরের দিন সকাল থেকেই আমি আমার কাজে লেগে পড়লাম। আমার চাকরি আমাকে একটা জিনিস শিখিয়েছে, তথ্যের শক্তি। আমি সারাদিন সিস্টেম অ্যানালিসিস করি, তাতে ভুল খুঁজি এবং তা ফিক্স করি। এখন এই দক্ষতা আমি ইনামদার পরিবারের ওপর ব্যবহার করতে যাচ্ছিলাম।
পরের কয়েকদিন আমি যা খুঁজলাম তাতে আমি যা শুনেছিলাম তাতে সিলমোহর তো পড়লই, কিন্তু তার চেয়েও বেশি ধাক্কাদায়ক তথ্য হাতে এলো। ইনামদারদের কার ডিলারশিপ সত্যিই বড় আর্থিক সংকটে ছিল। এটা শুধু সাধারণ সংকট ছিল না, তাদের ভিত্তি নড়ে গিয়েছিল। তেজির বাজারে তারা অতিরিক্ত বিস্তার করেছিল, প্রচুর লোন নিয়েছিল, আর এখন তার কিস্তি মেটানো তাদের পক্ষে কঠিন হচ্ছিল। তাদের মূল কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজি চুক্তির মেয়াদ শেষ হতে এসেছিল এবং কোম্পানি এখন অন্য পার্টিকে ডিলারশিপ দেওয়ার কথা ভাবছিল। শিরকে এবং সঞ্জনার পরিবারের সাথে পার্টনারশিপ শুধু একটা কৌশল ছিল না, এটা তাদের শেষ আশা ছিল। কিন্তু শুধু এটুকুই নয়, আমি আরও গভীরে খুঁড়লাম। তখন আমি এমন কিছু পেলাম যা ইনামদাররা ভেবেছিল কখনও কেউ জানবে না। বিদ্যা ফ্যামিলি বিজনেসের টাকায় তসরূপ করছিল। শুরুতে অঙ্কগুলো ছোট ছিল, কখনো অফিস খরচে, কখনো খুচরো খরচে লুপোনো। কিন্তু বছরের পর বছর এটা চলছিল। যখন কোম্পানি ঋণে ডুবছিল, তখন এই মহিলা নিজের বিলাসিতার জন্য কোম্পানির লাখ লাখ টাকা সরাচ্ছিল। আমি আমার পাওয়া সব প্রমাণ প্রিন্ট করলাম, ব্যাংকে স্টেটমেন্ট, সন্দেহজনক লেনদেনের রেকর্ড, আইনি নথিপত্র, সবকিছু। আর তারপর আমি ফোন ঘোরাতে শুরু করলাম। আমার দিদিমার নাম সুমতি সাঠে। এই নামের আজও পুরনো বিজনেস সার্কেলে সম্মান ছিল। তিনি দশকের পর দশক জুড়ে যে মানুষগুলোকে জুড়েছিলেন, তারা সাঠে পরিবারকে শ্রদ্ধার সাথে চিনত। যখন আমি তাদের যোগাযোগ করলাম, তখন তারা আমাকে সানন্দে সাহায্য করল। তাদের মধ্যে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আমি রাও সাহেব দেশমুখের নম্বর পেলাম। আর মজার ব্যাপার হল, রাও সাহেবেরও ইনামদারদের সাথে পুরনো হিসেব মেটানোর ছিল। কিছু বছর আগে এক ডিলে হর্ষবর্ধন কাকা রাও সাহেবকে ঠকিয়েছিলেন। বেআইনি কিছু ছিল না, কিন্তু নৈতিকভাবে ভুল ছিল। তাই রাও সাহেবের মনে একটা ক্ষোভ ছিল। তিনি সঠিক সুযোগের অপেক্ষা করছিলেন এবং আমি তাকে সেই সুযোগ দিতে যাচ্ছিলাম। শালিনী রাজের সেই খোঁচা আর কটু কথা আমি মুখে মিষ্টি হাসি রেখে সহ্য করছিলাম। বিদ্যাকে তার দামি জামাকাপড় আর গয়নার প্রদর্শনী করতে দেখছিলাম, আর আমি ঠিক জানতাম যে ওই গয়নার জন্য টাকা কোত্থেকে এসেছে। আর আমি অদ্বৈতকেও দেখছিলাম, তার সেই যত্ন নেয়ার ভান, যা আমার আগে রোম্যান্টিক লাগত, তা এখন নাটক মনে হচ্ছিল। তার প্রশংসা মুখস্থ বুলি মনে হচ্ছিল। সে তার মোবাইল এখন খুব সাবধানে ব্যবহার করত, মেসেজ এলে লুকোত। আমি জানতাম তাকে কার মেসেজ আসছিল। আমি তার স্ক্রিনে অনেকবার সেই নাম জলজল করতে দেখেছি, সঞ্জনা। এক সন্ধ্যায় আমি অদ্বৈতকে বললাম যে আমার অফিসে দেরি হবে, কিন্তু আমি অফিসে গেলাম না। আমি সেই রেস্তোরাঁর বাইরে গাড়ি রেখে অপেক্ষা করলাম, যেখানে সে এক ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছিল। সে ক্লায়েন্টের সাথে দেখা করছিল না, সে তার সাথে দেখা করছিল। আমি জানলা দিয়ে স্পষ্ট দেখলাম, তারা এক কোণের টেবিলে বসেছিল। তাদের একে অপরের সাথে কথা বলার ভঙ্গি, তাদের শরীরী ভাষা, সব কিছু বলে দিচ্ছিল যে এটা শুধু বন্ধুত্ব নয়। এক মুহূর্তে সে টেবিলের উপর দিয়ে হাত বাড়িয়ে তার হাত ধরল। পরের মুহূর্তে তার কোনো জোক শুনে সে খিলখিল করে হাসল এবং আদরের সাথে তার গালে স্পর্শ করল। আমি আমার ফোন বের করলাম এবং ছবি তুললাম। এই ছবিগুলো আমার কোর্টে প্রমাণ হিসেবে দেওয়ার জন্য নয়, আমার নিজের জন্য দরকার ছিল। আমাকে নিজেকে মনে করিয়ে দেওয়ার দরকার ছিল যে অদ্বৈত ইনামদার আসলে কে। সে শুধু মায়ের কথার বাইরে না যাওয়া দুর্বল ছেলে ছিল না, সে প্রতারক ছিল, সে বিশ্বাসঘাতক ছিল। একই সাথে দুই মেয়ের সাথে সম্পর্ক রেখে বাড়ির লোকের সাহায্যে নিজের লাভ দেখার স্বার্থপর মানুষ ছিল। সেই মুহূর্তে আমার শরীরের রাগের আগুন জ্বলে উঠল, কিন্তু আমি কিছুই করলাম না, এখনও নয়। আমি বাড়ি গেলাম এবং সেই ছবিগুলো আমার ফাইলে জুড়লাম। আমি আর রাও সাহেব এখন নিয়মিত কিন্তু গোপনে দেখা করছিলাম। তার কাছেও ইনামদারদের কালো কারবারের প্রমাণ ছিল। অনেক বছর ধরে হর্ষবর্ধন কাকা যে লোকেদের ঠকিয়েছিলেন, তাদের তথ্য রাও সাহেব জমা করেছিলেন। তিনি ইনামদারদের নিচে নামানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, ঈশ্বরী, আমি আমার উদ্দেশ্য জানি, কিন্তু তোর উদ্দেশ্য কি? এটা কি শুধুই প্রতিশোধ, না তার চেয়ে বেশি কিছু? আমি ভেবে উত্তর দিলাম, কাকা, এটা প্রতিশোধ নয়, এটা সত্যের লড়াই। ইনামদাররা আজ পর্যন্ত টাকার জোরে মানুষকে খেলিয়েছে। তারা ভাবে যে সামনের গরিব মানুষ মানে আবর্জনা, ব্যবহার করো আর ফেলে দাও। তারা অদ্বৈতকেও সেটা শেখাচ্ছে, আর আমার পরেও তারা অন্যদের সাথে এমনই করবে। কাউকে না কাউকে তো এটা দেখিয়ে দিতেই হবে যে টাকা তোমাকে কর্মের ফল থেকে বাঁচাতে পারে না। রাও সাহেব মাথা নাড়লেন এবং বললেন, তোর দিদিমা নিশ্চয়ই তোকে নিয়ে গর্ব করতেন। সেই মুহূর্তে আমার বিশ্বাস হলো যে আমি সঠিক পথে আছি। 3 সপ্তাহ পর এনগেজমেন্টের তারিখ ঠিক হল। ইনামদাররা তাদের এস্টেটেই এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছিলেন। শহরের সব বড় বড় ব্যক্তিত্বদের নিমন্ত্রণ ছিল। শালিনী রাজে তো এই অনুষ্ঠানের দিকে এমনভাবে দেখছিলেন যেন এটা তার ছেলের রাজ্যাভিষেক। সারা বিশ্বকে নিজেদের পারফেক্ট ফ্যামিলি দেখানোর এই সুযোগ ছিল। তাদের কল্পনাই ছিল না যে তাদের উপর কি সময় আসতে চলেছে। সেই 3 সপ্তাহ আমি প্রস্তুতিতে কাটালাম।
আমি রাও সাহেবের সাথে কোঅর্ডিনেট করলাম, ইন্ডাস্ট্রিতে আমার কন্ট্যাক্টদের ফোন করলাম, এবং সবচেয়ে বড় কথা, যে কার কোম্পানির ডিলারশিপ ইনামদারদের কাছে ছিল এবং যারা তা বাতিল করার কথা ভাবছিল তাদের সাথে আমি যোগাযোগ করলাম। আমার কাছে থাকা তথ্য দেখে তাদের খুব আগ্রহ জন্মালো। আর তারপর পার্টির আগের রাতে আমি শেষ একটা কাজ করলাম। আমি অদ্বৈতকে সত্যি বলার শেষ সুযোগ দিলাম। আমরা তার ফ্ল্যাটে বসেছিলাম। আমি তাকে সহজভাবে জিজ্ঞেস করলাম, অদ্বৈত, আমাদের সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে তোমার কি মনে হয়? সে বলল, আমি খুব এক্সাইটেড। আমি তোমার সাথে বিয়ের জন্য অধীর হয়ে আছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার কি আমাকে কিছু বলার আছে, এমন কিছু যা আমার থেকে লুকিয়েছ? সে আমার চোখের দিকে তাকালো, সেই নীল চোখ যা আমি একসময় খুব ভালোবাসতাম। সে বলল, কিছুই নাই সুবরী, তুমি আমার সব। আমি জিজ্ঞেস করলাম, আর সঞ্জনার ব্যাপারে? তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিজেকে সামলালো, কিন্তু তার চোখের ভয় আমি দেখলাম। সে বলল, আরে সঞ্জনা, ও তো শুধু পুরনো বন্ধু, আর কিছু না। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, বুঝলাম। আর সেই মুহূর্তে আমি সত্যি বুঝলাম, অদ্বৈত আমাকে কখনো সত্যি বলবে না। যতক্ষণ তার লাভ আছে ততক্ষণ সে আমার মুখের উপর মিথ্যে বলবে। সে রক্তে আর স্বভাবে পুরোপুরি তার মায়ের উপর গেছে। পরের দিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট পার্টির জন্য আমি তৈরি হলাম, কিন্তু আজ আমি সেই সাধারণ নেভি ব্লু ড্রেস পরলাম না। আজ আমি আমার আসল আলমারি থেকে জামাকাপড় বের করলাম, এক অত্যন্ত দামি ডিজাইনার ড্রেস, যার দাম শালিনী রাজের গায়ে পরা সব গয়নার চেয়েও বেশি ছিল। আমি আয়নায় দেখলাম এবং হাসলাম। ইনামদার ফ্যামিলি কাকে ছোট ভেবেছে তা দেখিয়ে দেওয়ার সময় এসেছে। ইনামদারদের দাংলো পার্টির জন্য কোনো নববধূর মতো সাজিয়েছিল। লনে সাদা টেন্ট, ঝুলন্ত ঝাড়বাতি আর এক কোণে সানাই নহবত আর ইনস্ট্রুমেন্টাল মিউজিক পাচ্ছিল। ওয়েটাররা হাতে ড্রিঙ্কস আর স্টার্টার নিয়ে ঘুরছিল। শালিনী রাজে জলের মতো টাকা খরচ করেছিলেন। এটা শুধু অনুষ্ঠান ছিল না, এটা ছিল তাদের স্ট্যাটাস। যখন আমি আমার সেই পুরনো ওয়াগনার নিয়ে গেটে পৌঁছলাম, তখন ভ্যালে পার্কিং করা ছেলের মুখের ভাব দেখার মতো ছিল। মার্সিডিজ আর বিএমডাব্লিউর সারিতে আমার সাধারণ গাড়ি দেখে তার প্রশ্ন জেগেছিল যে এরা আসলে কে। তাদের মধ্যে একজন তো আমাকে জিজ্ঞেসই করল, ম্যাডাম, আপনি কি কেটারিং স্টাফের মধ্যে আছেন? আমি শুধু হাসলাম এবং আমার গাড়ির চাবি তার হাতে দিলাম। পার্কিং থেকে মূল মণ্ডপ পর্যন্ত সেই রাস্তাটা আমার জন্য কোনো ফ্যাশন শোয়ের র্যাম্প ওয়াকের মতো ছিল। প্রতিটা পদক্ষেপে আমি গত 3 সপ্তাহ ধরে পড়ে থাকা সেই মিথ্যে রূপ ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম। সেই ভীতু গার্লফ্রেন্ড, সেই করুণা ভরে ধন্যবাদ জানানো হবু পুত্রবধূ, যাকে শালিনী রাজে গ্রহণ করেছেন বলে যার কৃতজ্ঞ হওয়া উচিত, সেই সাধারণ ঈশ্বরী এখন পেছনে পড়ে রইল। আজ রাতে আমি ঈশ্বরী 60 ছিলাম, আসল ঈশ্বরী। আমার পরনে গাঢ় সবুজ রঙের এক অত্যন্ত সুন্দর ডিজাইনার গাউন ছিল। এটা এমন এক ডিজাইনার আমার মাপের বানিয়েছিলেন যার নাম ফ্যাশন জগতে অত্যন্ত শ্রদ্ধার সাথে নেওয়া হয়। আমার গয়না সামান্যই ছিল, কিন্তু যার গয়নার জ্ঞান আছে তার চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ছিল। আমার গলায় দিদিমার দেওয়া আসল হীরের লকেট ছিল, যার দাম এই পার্টিতে দাঁড়িয়ে থাকা অনেক লাক্সারি গাড়ির চেয়েও বেশি। আমার হাতে যে ঘড়িতে ছিল তা লিমিটেড এডিশন, পৃথিবীতে এমন মাত্র 50টা পিস তৈরি হয়েছিল। গত 14 মাস আমি আমার পরিচয় লুকিয়েছি, আজ আমি তার লুকোনো থামালাম। আমাকে প্রথম নোটিস করা এক অপরিচিতা মহিলা ছিলেন। তিনি মণ্ডপের দরজাতেই দাঁড়িয়েছিলেন। তিনি আমার দিকে তাকালেন, আবার ভালো করে দেখলেন এবং তারপর তার সঙ্গীর কানে কিছু ফিসফিস করলেন। তারা দুজনেই আমার দিকে তাকিয়ে রইলেন। আমি কারোর দিকে না তাকিয়ে এগিয়ে চললাম। দ্বিতীয় নজর গেল হর্ষবর্ধন কাকার। তিনি বারের কাছে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন। তার মুখে মেজবান হবার সেই ক্লান্ত উৎসাহ ছিল, যেন তার এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখায় বেশি আগ্রহ। যখন তিনি আমাকে দেখলেন তখন তার মুখের হাসি জমে গেল। তার নজর আমার মুখ থেকে আমার ড্রেসে, সেখান থেকে আমার গয়নায় এবং আবার আমার মুখে ঘুরল। তার চোখের বিভ্রান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি এই ধাঁধা মেলাতে পারছিলেন না। আমি কাছে গিয়ে বললাম, গুড ইভিনিং কাকা, পার্টির আয়োজন খুব সুন্দর করেছেন। তিনি তোতলামি করে বললেন, ও তুই এসেছিস, ভালো হয়েছে। তার চোখ তখনও সেই ধাঁধা সমাধান করার চেষ্টা করছিল। তিনি আমাকে কিছু জিজ্ঞেস করার আগেই আমি এগিয়ে গেলাম। মূল মণ্ডপে প্রায় 100 জন অতিথি হবে। বিজনেস পার্টনার, সোসাইটির বড় মানুষ আর ফ্যামিলি ফ্রেন্ডসদের ভিড় ছিল। আমার রিসার্চের কারণে আমি এদের অনেকের মুখ চিনতাম। কারো কোম্পানির রিজনাল ম্যানেজার, প্রতিদ্বন্দ্বী ডিলার আর বিজনেস ম্যাগাজিনের সাংবাদিক সবাই উপস্থিত ছিলেন। আর সেখানে শ্যাম্পেনের ফোয়ারাটার কাছে দাঁড়িয়েছিলেন শালিনী রাজে ইনামদার। তিনি ক্রিম রঙের দামি গাউন পরেছিলেন। সেটা দামি নিশ্চয়ই ছিল, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যেত যে ওটা রেডিমেড।
তার গয়না সাধারণ মানুষের জন্য ভারী ছিল, কিন্তু আসল ধনিক লোকদের তুলনায় খুবই সাধারণ। তিনি কোনো এক অতিথির বলা জোক শুনে জোরে গলায় হাসছিলেন। সেই হাসি এত কৃত্রিম ছিল যে মনে হচ্ছিল তিনি কোথায় কিভাবে হাসতে হবে তার ট্রেনিং নিয়েছেন। তিনি এখনও আমাকে দেখেননি। আমি ওয়েটারের কাছ থেকে জুসের গ্লাস নিলাম এবং ভিড়ের মধ্য দিয়ে পথ করে এগিয়ে গেলাম। পথে আমি কিছু অতিথির সাথে নিজের পরিচয় করিয়ে দিলাম। প্রত্যেকবার একই প্রতিক্রিয়া। প্রথমে আমার চেহারা দেখে বিভ্রান্তি, তারপর আমি অদ্বৈতর হবু স্থি এটা শুনে ধাক্কা, এবং তারপর আমার গায়ের গয়না আর আমার আত্মবিশ্বাস দেখে আবার বিভ্রান্তি। কারণ তাদের কানে আমার সম্পর্কে যা এসেছিল তার সাথে আমার এই রূপ একেবারেই মিলছিল না। খবর ছড়াচ্ছিল, লোক একে অপরের কানে ফিসফিস করছিল, আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। কেউ কেউ গোপনে ফোনে আমার নাম বা আমি যা পড়েছি তা চেক করছিল। গুড, আমি ঠিক এটাই চেয়েছিলাম। অবশেষে আমি শালিনী রাজের জটলার কাছে পৌঁছলাম। তিনি তখন তার সমাজসেবা নিয়ে বকবক করছিলেন। নতুন অতিথির স্বাগত জানানোর জন্য তিনি ঘুরলেন এবং মুখে সেই ফ্রোজেন স্মাইল আনলেন। আর তারপর তার মুখের রং গুদলে গেল। প্রথমে বিভ্রান্তি, তারপর চিনতে পারার বোধ, তারপর অবিশ্বাস এবং শেষে ভয়। তিনি প্রশ্নবোধক দৃষ্টিতে আমার নাম নিলেন, ঈশ্বরী। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কিন্তু মিষ্টি গলায় বললাম, গুড ইভিনিং শাশুড়িমা, কি সুন্দর পার্টি দিয়েছেন আপনি। তার চোখ গোল গোল হয়ে ঘুরছিল। তিনি আমার প্রতিটি জিনিসের নোট নিচ্ছিলেন। আমার ড্রেস, যার দাম তার মাসের লোনের চেয়েও বেশি, আমার পেন্ডেন্ট, যা তিনি হয়তো শুধু ম্যাগাজিনে দেখেছেন, আমার ঘড়ি, যা তিনি বিজ্ঞাপনের বাইরে কোথাও দেখেননি। তার গলা কাঁপছিল, তবুও তিনি জিজ্ঞেস করলেন, এসব এসব কোত্থেকে আনলি তুই? আমি সহজ উত্তর দিলাম, কিছু না, এ তো আমার কালেকশনের কিছু পুরনো জিনিস, বিশেষ অনুষ্ঠানের জন্য রেখে দিয়েছিলাম। ততক্ষণে মায়ের ইশারা বা সংকট বুঝে বিদ্যা সেখানে হাজির হল। সে আমার দিকে তাকালো এবং তারও মুখ মায়ের মতোই হল, বিভ্রান্তি, চেনা এবং ধাক্কা। কিন্তু বিদ্যা দ্রুত সামলে নিল। সে তার স্বভাবসুলভ খোঁচা দেওয়া স্বরে মিথ্যে মিষ্টি হেসে জিজ্ঞেস করল, বাহ, ড্রেসটা দারুণ তো, রেন্টে নিয়েছিস না কোত্থেকে? আমি তাকে শান্তভাবে ডিজাইনারের নাম বললাম। না বিদ্যা, এটা সাব্যাসাচী আমার জন্য বিশেষ ডিজাইন করেছেন, তিনি আমার ভালো বন্ধু। সেই ডিজাইনারের নাম শুনে বিদ্যা যেন গালে থাপ্পড় খেল। সেই ডিজাইনার যে শুধু বড় বড় সেলিব্রিটিদের কাপড় বানায়, কোনো সেক্রেটারির নয়। তার যা দাম তা বিদ্যার সাধ্যের বাইরে। সে কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু শব্দ বেরোল না। আমি হেসে বললাম, এক্সকিউজ মি, আমি অদ্বৈতকে খুঁজি। আমি সেখান থেকে চলে গেলাম। আমার পেছনে শালিনী রাজে বিদ্যার ওপর হিসিস করছিলেন, কি ভণ্ডামি এসব, ঠিক কি চলছে খুঁজে বের কর এক্ষুনি। বিদ্যা বিভ্রান্ত হয়ে বলছিল, আমি কিছুই জানি না মা, এটা কিভাবে সম্ভব? আমি মনে মনে হাসলাম। সন্ধ্যার প্রথম অঙ্ক শেষ হয়েছে, সন্দেহের বীজ বোনা হয়েছে, এখন শুধু তা বাড়ার অপেক্ষা। অদ্বৈত আমাকে খুঁজে বের করল। সে বাড়ির কাছের ভিড় থেকে বেরিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখ বড় বড় হয়েছিল। সে লোকের ফিসফিসানি শুনেছে, সেই অদ্ভুত দৃষ্টি দেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় নারী আর তার চেনা সেই সাধারণ ঈশ্বরী, এর কোনো মিল সে খুঁজে পাচ্ছিল না। সে আমাকে জিজ্ঞেস করল, কি চলছে এসব? এই ড্রেস, এই গয়না, আর তুমি এমন কেন দেখাচ্ছ? তুমি পুরোপুরি অন্য মানুষ মনে হচ্ছ। আমি শান্তভাবে উত্তর দিলাম, না আদু, উল্টে আজই তো আমি আমির মতো দেখাচ্ছি। সে আমার দিকে তাকিয়েই রইল। তার চোখে আমি অনুভব করলাম যে তার মিথ্যে বিশ্বাসের দেওয়ালে প্রথম ফাটল ধরেছে। সে সত্যটা হজম করতে পারছিল না। সে বলল, ঈশ্বরী, আমরা কি একটু প্রাইভেটে কথা বলতে পারি প্লিজ? আমি এড়ালাম, না আদু, এখন নয়, এখন আমাদের এঙ্গেজমেন্ট পার্টি চলছে, তাই না? অতিথিদের দিকে নজর দেওয়া বেশি জরুরি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি তার হাত ধরলাম এবং তাকে বিজনেস অ্যাসোসিয়েটসদের এক বড় গ্রুপের কাছে নিয়ে গেলাম। এই লোকগুলো সাধারণ ছিল না, অটোমোবাইল ইন্ডাস্ট্রির বাঘা বাঘা লোক ছিল। এদের মতামতের উপরই ইনামদারদের ডিলারশিপের ভবিষ্যৎ নির্ভর করছিল। আমার এন্ট্রি হওয়ার পর থেকে এরা কৌতূহলের সাথে আমাকে দেখছিল। এবার আমি আমার পরিচয় ঠিকভাবে দিলাম। নমস্কার, আমি ঈশ্বরী ষাঠে। অরাকেল টেকে আমি সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট হিসাবে কাজ করি। আমার কোম্পানি এবং আমার পদ শুনে তাদের মুখের ভাব বদলে গেল। তারা বুঝল আমি কোনো সাধারণ মেয়ে নই। তাদের মধ্যে এক বয়স্ক ভদ্রলোক, যিনি প্রতিদ্বন্দ্বী কোম্পানির মালিক ছিলেন, জিজ্ঞেস করলেন, ঈশ্বরী ষাঠে? ওহো, আমার ভাইপো আপনার কথা বলেছে।
আপনার বানানো সফটওয়্যার সলিউশন খুব বিখ্যাত শুনেছি। আমি নম্রভাবে তার ধন্যবাদ জানালাম। অন্য এক মহিলা, যিনি এক ইনভেস্টমেন্ট ফার্মের হেড ছিলেন, সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি সুমতি ষাঠের আত্মীয় হও? আমি বললাম, হ্যাঁ, তিনি আমার দিদিমা ছিলেন। সেই মহিলার ভ্রু উঁচু হয়ে গেল। বাপরে, সুমতি তাই মানে লেজেন্ড ছিলেন বিজনেসে। কি বুদ্ধিমতী মহিলাই না ছিলেন। ষাঠে পরিবারের নাম আজও আর্থিক ক্ষেত্রে শ্রদ্ধার সাথে নেওয়া হয়। আমার পাশে দাঁড়িয়ে থাকা অদ্বৈতের শরীর শক্ত হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে এসবের কিছুই জানত না। সে কখনো আমার পরিবারের ব্যাপারে ওপরের বাইরে গিয়ে খোঁজই নেয়নি। সে ভেবেছিল সাধারণ জীবনযাপন মানে গরিব অবস্থা, আর গরিব মানে গুরুত্বহীন। এটাই সে সবচেয়ে বড় ভুল ছিল। সে কখনো গভীরে গিয়ে দেখেনি। পার্টি এগিয়ে চলছিল এবং প্রতিটি কথার সাথে সত্য দ্রুত ছড়িয়ে পড়ছিল। লোকে ফোন চেক করছিল, একে অপরকে তথ্য দিচ্ছিল। ইনামদারদের পায়ের তলা থেকে বালি সরছিল এবং তা কিভাবে আটকাবে তা তারা বুঝতে পারছিল না। প্রায় ঘণ্টাখানেক পর রাও সাহেব পার্টিতে এলেন। অদ্বৈতকে তার বাবা কোনো কাজের জন্য ডাকায় আমি একাই দাঁড়িয়েছিলাম। রাও সাহেব আমার কাছে এলেন। তিনি বললেন, ঈশ্বরী, কার কোম্পানির প্রতিনিধিরা এসেছেন। আমি তাদের যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম তা দেখে তারা খুবই গম্ভীর হয়ে গেছেন। তোর প্রস্তুতি আছে তো? আমি বললাম, হ্যাঁ কাকা, আমি তৈরি। আমরা পরের প্ল্যান ফাইনাল করলাম এবং রাও সাহেব ভিড়ে মিশে গেলেন। আমি আবার সেই সুখী পুত্রবধূর মুখোশ পড়লাম। এখন পালা ছিল শালিনী রাজের। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়েছিলেন, কিন্তু তার চোখের অস্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি আমার হাত ধরলেন এবং আমাকে একপাশে টানলেন। তার ধরাটা প্রয়োজনের চেয়ে বেশি শক্ত ছিল। তিনি রাগে বললেন, কি চলছে তোর? এসব কি নাটক লাগিয়েছিস? আমি সরলভাবে জিজ্ঞেস করলাম, মানে কি হলো কাকিমা? তিনি বললেন, আমার ঠিক কি মানে তা তুই ভালোই জানিস। এই ড্রেস, এই গয়না, আর লোকেদের তুই তোর দিদিমা আর চাকরি নিয়ে কি সব গুল মারছিস? কি চাল তোর? আমি যার চোখের দিকে তাকিয়ে বললাম, কোনো চাল নেই কাকিমা, আমি শুধু আমি যেমন তেমন আচরণ করছি। তিনি বললেন, অসম্ভব। অদ্বৈত আমাকে তোর অবস্থা সম্পর্কে সব বলেছিল। তুই এক সাধারণ ক্লার্ক, এক ছোট ঘরে থাকিস আর ভাঙাচোরা গাড়ি চালাস। আমি শান্তভাবে বললাম, অদ্বৈত শুধু আন্দাজ করেছিল কাকিমা। আমি তাকে কখনো বলিনি যে আমি গরিব। আমি আইটি কোম্পানিতে কাজ করি, এটা সত্যি। আমি সাপোর্ট করি, এটাও সত্যি। আমি কখনো মিথ্যে বলিনি। আমি শুধু তার ভুল ধারণাগুলো দূর করিনি। তিনি জিজ্ঞেস করলেন, কেন? এমন কেন করলি তুই? আমি সরাসরি তার চোখে চোখ রাখলাম, কারণ আমার দিদিমা আমাকে শিখিয়েছিলেন, মানুষের আসল চরিত্র তখনই দেখা যায় যখন তারা ভাবে যে কোনো গুরুত্বপূর্ণ মানুষ তাদের দেখছে না। আমি একটু থামলাম এবং বললাম, আমাকে জানতে হতো যে ইনামদাররা আসলে কে, তারা গরিবের সাথে কেমন ব্যবহার করে। আমি একটু হেসে বললাম, আর আমি আমার উত্তর পেয়ে গেছি। শালিনী রাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি কিছু বলতে যাবেন, তখনই সঙ্গীত থামল। হর্ষবর্ধন কাকার গলা মাইকে শোনা গেল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দয়া করে মনোযোগ দিন। এখন আমরা আজকের সন্ধ্যার মূল অনুষ্ঠানের দিকে, অর্থাৎ ভাষণের দিকে যাব। শালিনী রাজে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এখন রাগ ছিল না, ভয় ছিল। আমি তার দিকে তাকিয়ে শুধু হাসলাম এবং স্টেজের দিকে হাঁটতে শুরু করলাম। আসল তামাশা তো এখন শুরু হবে। হর্ষবর্ধন কাকা স্টেজে দাঁড়িয়েছিলেন। তিনি অতিথিদের ধন্যবাদ জানালেন। তিনি পারিবারিক ঐতিহ্য এবং বিজনেস পার্টনারশিপ নিয়ে অনেক কথা বললেন। কি স্ববিরোধিতা ছিল তার কথায় আর কাজে। হর্ষবর্ধন কাকার চোখ অস্বস্তিতে শালিনী রাজের দিকে ঘুরছিল। তিনি ভিড় ঠেলে স্টেজের দিকে এমনভাবে আসছিলেন যেন কোনো সেনাপতি রণক্ষেত্র থেকে আসছেন। কাকার ধন্যবাদ জানানো শেষ হতেই শালিনী রাজে তার হাত থেকে মাইক নিলেন। তার মুখে সেই মিথ্যে, মিষ্টি এবং পারফেক্ট হাসি ছিল। তিনি বললেন, আজ আমার ছেলের এঙ্গেজমেন্ট উপলক্ষে আপনারা সবাই এখানে এসেছেন, তার জন্য আমি খুব আনন্দিত। অদ্বৈত এক খুব গুণী এবং বুঝদার সঙ্গী পেয়েছে। আমার বিশ্বাস যে ঈশ্বরই আমাদের পরিবারে চিনির মতো মিশে যাবে এবং ইনামদার বংশের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। তারপর তিনি ধীরে ধীরে বিষয় ব্যবসার দিকে ঘোরালেন। তিনি বললেন যে ভবিষ্যতে খুব বড় পরিকল্পনা আছে, নতুন পার্টনারশিপ হবে এবং ইনামদার অটোমোবাইল এক নতুন যুগে প্রবেশ করবে। আমি দেখলাম যে কার কোম্পানির প্রতিনিধিরা অস্বস্তিতে নড়ে চড়ে বসছেন। রাও সাহেব তাদের ইশারায় শান্ত থাকতে বললেন। শালিনী রাজে এই ভাষণ শুধু এঙ্গেজমেন্টের জন্য দিচ্ছিলেন না, বরং তিনি শিরকে গ্রুপের সাথে সেই বড় ডিলটার ভিত্তি স্থাপন করছিলেন, যার ফলে তাদের ডুবতে বসা ব্যবসা বাঁচবে।
তিনি অদ্বৈতকে স্টেজে ডাকলেন। সে সিঁড়ি বেয়ে ওপরে গেল। তাকে নার্ভাস দেখাচ্ছিল, কিন্তু মুখে নকল হাসি আনার করুণ চেষ্টা করছিল। সে স্টেজে মায়ের পাশে দাঁড়াল এবং ভিড়ের মধ্যে আমাকে খুঁজতে লাগল। শালিনী রাজে বললেন, আর এখন আমি আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্টেজে ডাকতে চাই, আমার হবু পুত্রবধূ, যে আমার ছেলের হৃদয় জয় করেছে, ঈশবরী। পুরো ভিড় আমার দিকে ঘুরল। আমি শ্যাম্পেনের গ্লাস পাশে রাখলাম এবং স্টেজের দিকে হাঁটতে শুরু করলাম। মণ্ডপে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। শুধু আমার হিলের আওয়াজ শোনা যাচ্ছিল, খট খট খট। প্রত্যেকের নজর আমার উপর ছিল। একটু আগে চলা ফিসফিসানি এখন থেমে গেছে, কিন্তু সবাই আন্দাজ করতে পারছিল যে আজকের এই এঙ্গেজমেন্ট অন্য কোনো রং নিতে চলেছে। আমি সিঁড়ি বেয়ে স্টেজে গেলাম এবং অদ্বৈতর পাশে দাঁড়ালাম। সে আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু তার ধরাটা আলগা ছিল, বিভ্রান্ত ছিল। শালিনী রাজ আমার হাতে মাইক দিলেন। তার চোখে একটা ইশারা ছিল, ঠিকভাবে কথা বলো। তিনি বললেন, আমার বিশ্বাস যে ঈশ্বরীরও ২-৪ কথা বলার আছে। আমি হাতের মাইকটার দিকে তাকালাম, তারপর অদ্বৈতর দিকে তাকালাম, তারপর শালিনী রাজের দিকে তাকালাম, যিনি ভাবছিলেন সব নিয়ন্ত্রণ তার হাতে আছে। আর তারপর শেষে আমি সামনে বসা সেই লোকেদের দিকে তাকালাম যারা ইনামদার পরিবারের ভবিষ্যৎ ঠিক করতে পারত। আমি মাইক ঠোঁটের কাছে নিলাম এবং বললাম, হ্যাঁ, আমার নিশ্চয়ই ২-৪ কথা বলার আছে। আর তারপর আমি বলতে শুরু করলাম। শুরুতে আমি শালিনী কাকিমাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন তার জন্য, এবং গত কয়েক সপ্তাহে ইনামদার পরিবার আমাকে তাদের যে আসল রূপ দেখিয়েছে তার জন্যও আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। শালিনী রাজের মুখের হাসি কেঁপে উঠল। আমি বলে চললাম, যখন আমি প্রথমবার এই বাড়িতে আসি তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ঠিক করেছিলাম যে আমি এদের আমার এক সাধারণ রূপ দেখাব, এক এমন মেয়ে যার কাছে দামি কাপড় নেই, যে সাধারণ বাড়িতে থাকে এবং যার গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। মণ্ডপে এখন শ্মশানের নিস্তব্ধতা। আমি এঁকতে চেয়েছিলাম যার থেকে কোনো লাভ হবে না এমন মানুষের সাথে এরা কেমন ব্যবহার করে, যাকে এরা সাধারণ মনে করে তাকে এরা কি চোখে দেখে। শালিনী রাজের মুখ কাগজের মতো সাদা হয়ে গেল, আর আমি যা দেখলাম তা চোখ খুলে দেওয়ার মতো ছিল। প্রথম রাতেই এরা আমার তুলনা অদ্বৈতর বড়লোক এক্স গার্লফ্রেন্ডের সাথে করল। আমার পেছনে আমার জামাকাপড় আর চালচলন নিয়ে আমাকে বিদ্রূপ করল, আমাকে কাজের মাসি ভাবল, আমাকে ভিখারি ভাবল, এবং আমি আমার টাকার জোরে এসেছি এমন তকমা দিল। আর এসব তারা বলছিল যারা আমার সম্পর্কে কিছুই জানত না। অদ্বৈত এখন আমার দিকে ভয়ের দৃষ্টিতে তাকাচ্ছিল। আমি গলা একটু ধার আনলাম, আর তারপর আমি সেটা শুনলাম যা আমার শোনার কথা ছিল না। আমি সেই করিডোরের কথোপকথন নিজের কানে শুনেছি। বিদ্যা আর শালিনী কাকিমা প্ল্যান করছিলেন যে আমাকে অদ্বৈতর জীবন থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। আমি জানলাম যে আমি শুধু একটা সাময়িক ব্যবস্থা। যতক্ষণ না এদের শিরকে গ্রুপের সাথে ডিল ফাইনাল হচ্ছে এবং অদ্বৈতর বিয়ে সঞ্জনার সাথে ঠিক হচ্ছে, ততক্ষণ অদ্বৈতর টাইম পাস করার জন্য আমি একটা খেলনা ছিলাম। ভিড়ের মধ্যে থেকে আশ্চর্যের ধ্বনি উঠল। লোক একে অপরের দিকে তাকাতে লাগল। আমি বলে চললাম, আমি এটাও জানতে পারলাম যে ইনামদার অটোমোবাইল বর্তমানে ভয়ঙ্কর আর্থিক সংকটে আছে। তারা দেউলিয়া হওয়ার দোরগোনায় এবং তাদের বাঁচার জন্য শিরকে পরিবারের টাকার অত্যন্ত প্রয়োজন। আর আমি এটাও জানলাম যে অদ্বৈত আমার সাথে থেকেও সঞ্জনার সাথে সম্পর্ক ভাঙেনি, সে অপশান খোলা রেখেছিল। আমি আমার ফোন বের করলাম এবং স্ক্রিনে সেই ছবিটা সবার দেখার জন্য উঁচিয়ে ধরলাম। এই ছবিটা 2 সপ্তাহ আগের, যখন অদ্বৈত আমাকে বলেছিল যে সে অফিসে রাত পর্যন্ত কাজ করছে, তখন সে সঞ্জনার হাত ধরে রোম্যান্টিক ডিনার করছিল। মণ্ডপে এখন ফিসফিসানি বেড়ে তা হট্টগোলে পরিণত হচ্ছিল। অদ্বৈত আমার হাত ধরল, সে কাকুতি মিনতি করছিল। ঈশ্বরী, তুমি ভুল বুঝছ, তেমন কিছু নয়, আমি তোমাকে বোঝাতে পারি। আমি তার হাত ঝটকা মেরে সরিয়ে দিলাম এবং মাইকে স্পষ্ট শব্দে বললাম, অদ্বৈত, তোমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে। কাল রাতে আমি তোমাকে সত্যি বলার শেষ সুযোগ দিয়েছিলাম, তুমি তখনও কি বলেছ? আমি আবার ভিড়ের দিকে ফিরলাম। শালিনী রাজে এখন থরথর করে কাঁপছিলেন। আমি বললাম, থামুন, এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। মণ্ডপে আবার ভয়ানক শান্তি নেমে এলো। সেখানে উপস্থিত প্রত্যেকে বুঝেছিল যে আজ তারা এমন এক ঘটনার সাক্ষী হচ্ছে যা তারা জীবনে দেখেনি। ভদ্রতার মুখোশ খসে পড়েছিল। আমি বলতে থাকলাম,
গত কয়েক সপ্তাহ আমি ইনামদার গ্রুপের ব্যবসার গভীর অনুসন্ধান করেছি এবং আমি খুব মজাদার জিনিস পেয়েছি। আপনাদের আর্থিক অবস্থা, ঋণের পাহাড়, বিক্রিতে হওয়া বিশাল পতন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের বাতিল হওয়ার পথে থাকা ডিলারশিপ। এ কথা শুনে হর্ষবর্ধন কাকার মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধাক্কা খেলেন যে এটা বাইরে এলো কি করে। আমি তার নজর এড়িয়ে সরাসরি বিদ্যার দিকে তাকালাম। সে মণ্ডপের এক কোণে গাড়ির হেডলাইটের সামনে পড়া হরিণের মতো ভয়ে জমে দাঁড়িয়েছিল। আমি সবার সামনে ঘোষণা করলাম, কিন্তু আমি এর চেয়েও গম্ভীর বিষয় পেয়েছি। বিদ্যা ইনামদার দেশপাণ্ডে গত অনেক বছর ধরে নিজের বাবার কোম্পানি থেকেই টাকা চুরি করছে। হিসাবে গড়মিল করে সে শুরুতে ছোট অঙ্ক সরাত, কিন্তু এখন এই অঙ্ক কয়েক কোটির ঘরে গেছে। এ কথা শুনে বিদ্যার স্বামী ধাক্কা খেয়ে তার দিকে তাকাতে লাগল। বিদ্যা চিৎকার শুরু করল, মিথ্যে কথা, কি প্রমাণ আছে তোর কাছে? তুই শুধু হিংসে করিস, তাই আমাদের পরিবারকে বদনাম করার চেষ্টা করছিস। ঠিক তখন ভিড় চিরে রাও সাহেব এগিয়ে এলেন। তিনি গমগমে গলায় বললেন, প্রমাণ আমার কাছে আছে। তিনি স্টেজের দিকে হেঁটে এলেন। তার হাতে এক মোটা ফাইল ছিল। আমি জানতাম তাতে গত কয়েক বছরের ব্যাংক স্টেটমেন্ট, কাটাকুটি করা রিপোর্ট এবং বিদ্যার করা কালো কারবারের পুরো কাঁচা চিঠা ছিল। রাও সাহেব সেই ফাইল সরাসরি কার কোম্পানির প্রতিনিধির হাতে দিলেন। সেই সাহেবের আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু রাও সাহেব তাতে সিল মোহর দিলেন। রাও সাহেব মাইকের কাছে এলেন এবং বললেন, আমি এই মুহূর্তের জন্য অনেক অপেক্ষা করছিলাম। 15 বছর আগে হর্ষবর্ধন আমাকে এক ডিলে ঠকিয়ে আমার বিশ্বাস ভঙ্গ করেছিল। আমি সেই অপমান ভুলিনি। যখন ঈশ্বরই আমাকে এদের সব কালো ধান্দা দেখালো, তখন আমার আনন্দ হলো যে এবার হিসাব চুকবে। শালিনী রাজে এখন চিৎকার শুরু করলেন। তার গলা কাঁপছিল। এ বাড়াবাড়ি হচ্ছে। আপনাদের আমাদের ওপর এমন অভিযোগ করার কোনো অধিকার নেই। আমি আপনাদের ওপর মানহানির মামলা করব, দেখবেন। আমি শান্তভাবে বললাম, বিন্ধাস করুন কাকিমা, আপনারা চাইলে এখনই কোর্টে যেতে পারেন। আমি বলা প্রত্যেকটা কথা নথিপত্র দিয়ে প্রমাণ করা যাবে। আপনাদের আর্থিক রেকর্ড পাবলিক, আর বিদ্যার চুরির প্রমাণ যে কোনো কোর্টে টিকবে। আমি অদ্বৈতর দিকে ঘুরলাম। সে আমার পাশে দাঁড়িয়েছিল এমনভাবে যেন তার পুরো জগৎ ধ্বংস হয়ে গেছে। আমি বললাম, আর হ্যাঁ, শেষ একটা কথা। আমি আমার বাম হাতের আঙুল থেকে সেই এঙ্গেজমেন্ট রিংটা খুললাম। সেই ঘোলাটে হীরের শেষবারের মতো আলো প্রতিফলন করল। তার দোষগুলো এখন সবার কাছে স্পষ্ট। আমি বললাম, আমি অদ্বৈত ইনামদারকে বিয়ে করব না। আর সত্যি বলতে, অদ্বৈত আর তার পরিবারের সত্য জানার পর আমার তাদের বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। অদ্বৈত প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আমি বললাম, আমি আপনাদের প্রপোজালে হ্যাঁ বলেছিলাম শুধু এই জন্য, কারণ আমাকে আপনাদের ফাঁসিতে ঝোলানোর জন্য যথেষ্ট দড়ি দেওয়ার দরকার ছিল, আর আপনারা ঠিকভাবেই গলা বাড়িয়ে দিয়েছেন। আমি সেই আংটি অদ্বৈতর হাতে দিলাম এবং বললাম, এই আংটি সঞ্জনাকে দিও, কারণ তোমার আর তোমার বাড়ির লোকের আসলে ওকেই দরকার। অদ্বৈত আক্ষরিক অর্থে কেঁদে ফেলল। সে মিনতি করতে লাগল, ঈশ্বরী, এটা সত্যি নয়, আমার তোমাকে ভালোবাসা সত্যি গো। সঞ্জনার সাথে যা কিছু ছিল তা শুধু বিজনেসের জন্য ছিল। মা আমাকে তেমনটা করতে বলেছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, এটাই তো সমস্যা অদ্বৈত। তুমি তোমার জীবনের, তোমার সম্পর্কের আর তোমার ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার জন্য মায়ের উপর নির্ভরশীল। যখন তোমার মা আর বোন আমার অপমান করছিল, তখন তুমি একবারও আমার পক্ষ নিয়ে দাঁড়াওনি। আমি কাল তোমাকে সত্য জানানোর সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার মুখের উপর মিথ্যে বললে। আমি একটু থামলাম এবং সবার সামনে বললাম, যে মানুষ যাকে ভালোবাসে বলে দাবি করে, তার সাথেই যদি সৎ থাকতে না পারে, তবে এমন মানুষের সাথে আমি বিয়ে করতে চাই না। মণ্ডপে তখন পিন পতন নিস্তব্ধতা। আমি শেষবার সেই জমায়েতের দিকে তাকালাম এবং বললাম, আমার নাম ঈশ্বরী সাঠে। আমি একজন সফটওয়্যার আর্কিটেক্ট এবং আমার কেরিয়ার আমি কষ্টে আর সততায় গড়ে তুলেছি। আমি 1 মাসে এত টাকা রোজগার করি যা বেশিরভাগ লোক বছরে করে না। তবুও আমি সাধারণ থাকি, কারণ আমার দিদিমা আমাকে শিখিয়েছিলেন যে মানুষের মূল্য তার সম্পত্তি দিয়ে নয়, তার চরিত্র দিয়ে ঠিক হয়। আমি ইনামদারদের দিকে আঙুল তুলে বললাম, এই লোকগুলো আজ নিজেদের চরিত্র জগৎকে দেখিয়ে দিল। এরা টাকা আর স্ট্যাটাস দিয়ে মানুষকে মাপে। এরা ভেবেছিল আমার কাছে এদের দেওয়ার মতো কিছু নেই, তাই এরা আমাকে তুচ্ছ ব্যবহার করল। এমন মানসিকতার লোক আমার সাহায্য ছাড়াই কখনো না কখনো ডুবতই। আমি মাইক পোডিয়ামে রাখলাম এবং স্টেজ থেকে নিচে নামলাম। ভিড় দুভাগ হয়ে আমাকে রাস্তা করে দিল, যেমন জল মুসাকে রাস্তা দিয়েছিল। কেউ কিছু বলল না, কেউ আমাকে থামানোর চেষ্টা করল না। আমার পেছনে এখন হট্টগোল শুরু হয়েছিল। আমি ফিরে তাকালাম না, কিন্তু সব শুনতে পাচ্ছিলাম। শালিনী রাজের গলা তীক্ষ্ণ শোনাচ্ছিল। তিনি পরিস্থিতি সামলানোর করুণ চেষ্টা করছিলেন। ভুল বোঝাবুঝি হয়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, বিশ্বাস করবেন না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
তীর হাত থেকে বেরিয়ে গেছে। আমি কার কোম্পানির সাহেবের ফোনে কথা বলার আওয়াজ পেলাম। তিনি অত্যন্ত কড়া ভাষায় কারো সাথে কথা বলছিলেন। কিছু অতিথি এখনই সেখান থেকে সরে পড়ছিলেন। এই ডুবন্ত জামাজ থেকে তারা নিজেদের দূরে রাখতে চাইছিলেন। আমি মণ্ডপের বাইরে এলাম এবং ক্ষণিকের জন্য দাঁড়ালাম। কোনায় বিদ্যার বর তাকে জেরা করছিল। তার মুখের রাগ ছিল। সে তার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছিল যেন আজ সে তার আসল এবং কুৎসিত রূপ দেখেছে। হর্ষবর্ধন কাকা চেয়ারে ধসে পড়েছিলেন। তিনি মাথা দুই হাতে ধরেছিলেন। ইনামদারদের খেলা শেষ। ইনামদার সাম্রাজ্যের প্রধান হর্ষবর্ধন কাকা আজ পুরোপুরি ভেঙে পড়েছিলেন। যে গোপন কথাগুলোর হয়তো তার আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু যা মেনে নেওয়ার সাহস তার ছিল না, তা আজ দিনের আলোয় সবার সামনে এলো। আর অদ্বৈত? অদ্বৈত স্টেজে একা দাঁড়িয়েছিল। সেই প্রত্যাখ্যাত আংটিটা এখনও তার মুঠোর মধ্যে শক্ত করে ধরা। সে আমার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছিল যার অর্থ আমি বুঝতে পারছিলাম না। রাগ, দুঃখ না অনুশোচনা? এখন আর কিছু যায় আসত না। আমি সেই বিশাল মণ্ডপ থেকে বাইরে বেরোলাম এবং রাতের ঠান্ডা বাতাসে বুক ভরে শ্বাস নিলাম। আকাশে তারারা মিটমিট করে জ্বলছিল। নিচে চলা সেই মানব নাটকের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। আমি বুক ভরে শ্বাস নিলাম। সেই বাতাস আমার কাছে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ আর হালকা মনে হচ্ছিল। কয়েক মিনিট পর রাও সাহেব আমাকে ফোয়ারার কাছে দেখা করলেন। তিনি শান্তভাবে বললেন, হয়ে গেছে কাজ। ম্যানুফ্যাকচারার সিদ্ধান্ত নিয়েছে এই মাসের শেষেই ইনামদার অটোমোবাইলসের ডিলারশিপ লাইসেন্স বাতিল করা হবে। আমি জিজ্ঞেস করলাম, কাকা, আপনার এখন শান্তি লাগছে তো? তিনি বললেন, শান্তি শব্দটা ঠিক হবে না। আমার আজ মন থেকে বোঝা নামার মতো মনে হচ্ছে, যেন কোনো পুরনো ঋণ আজ শোধ হল। আমি বুঝলাম তিনি কি বোঝাতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, এখন কি করবি তুই? আমি হেসে বললাম, আমি বাড়ি যাব। গত কয়েক সপ্তাহে প্রথমবার আমি আজ শান্তিতে ঘুমাব। কাল সকালে উঠব এবং সেই জীবন বাঁচতে শুরু করব যা আমি নিজের হিম্মতে গড়েছি, সেই জীবন যার সাথে অদ্বৈত বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই। রাও সাহেব মাথা নাড়লেন এবং বললেন, আজ তোর দিদিমা নিশ্চয়ই তোকে নিয়ে গর্ব করতেন। কথা শুনে আমার চোখের কোণ হঠাৎ ভিজে গেল। এটা অপ্রত্যাশিত ছিল। আমি বললাম, আমারও তাই মনে হয়। তিনি আমাকে তার ভিজিটিং কার্ড দিলেন এবং বললেন, কখনো কিছু দরকার হলে হকের সাথে ফোন করিস, আমার তোর ওপর এক ঋণ রইল। আমি কার্ডটা পার্সে রাখলাম, তার ধন্যবাদ জানালাম এবং পার্কিংয়ের দিকে রওনা দিলাম। সেই বিভ্রান্ত ভ্যালে পার্কিংয়ের ছেলেটার কাছ থেকে আমি আমার ওয়াগানার নিলাম। ইনামদারদের বাংলো থেকে বেরোনোর সময় আমি শেষবার আয়নায় দেখলাম। অতিথিরা মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। পার্টির পুরো জগাখিচুড়ি হয়ে গিয়েছিল। শালিনী রাজে এখনও হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ছটপট করছিলেন, কিন্তু পরিস্থিতি এখন তাদের হাতের বাইরে চলে গেছে। আমি নজর ঘোরালাম এবং গাড়ি রাস্তায় তুললাম, আর পেছনে ফিরে তাকালাম না। ফেরার পথটা একদম শান্ত ছিল। আমি রেডিও চালাইনি, কাউকে ফোন করিনি, শুধু রাত চিরে গাড়ি চালাতে থাকলাম। প্রতিটা কিলোমিটারের সাথে আমি নিজেকে সেই অতীত থেকে দূরে নিয়ে যাচ্ছিলাম। যখন আমি আমার সাধারণ কিন্তু নিজের ফ্ল্যাটে পৌঁছলাম, তখন ভেতরে যাওয়ার আগে আমি গাড়িতেই কিছুক্ষণ বসে রইলাম। আমি অদ্বৈতর কথা ভাবলাম। আমাকে যে অদ্বৈত মনে হয়েছিল আর যে অদ্বৈত বেরোলো, তাতে কত তফাৎ ছিল। আমি ভাবলাম যে আমি কত বড় বিপদ থেকে বাঁচলাম। অল্পের জন্য আমি আমার জীবন এমন এক মানুষের সাথে জুড়তাম, এমন এক পরিবারের অংশ হতাম যেখানে আমি সারা জীবন অবজ্ঞার শিকার হতাম। আমি আমার দিদিমা এবং তার দেওয়া শিক্ষার কথা ভাবলাম। মানুষের মূল্য টাকায় হয় না, এই শিক্ষা আজ কত কাজে এলো। আমি গাড়ি থেকে নামলাম এবং ঘরে গেলাম। আমার ঘর ছোট ছিল, কিন্তু সেখানে শান্তি ছিল। আমি নিজের জন্য চা বানালাম, সেই দামি ডিজাইনার ড্রেস বদলে আমার প্রিয় ঢিলেঢালা গাউন পরলাম এবং জানলায় গিয়ে বসলাম। নিচে শহরের আলো জ্বলছিল, হাজারো জানলা দিয়ে হাজারো মানুষের জীবন চলছিল। আমি তাদেরই একজন ছিলাম, কিছু স্পেশাল নয়, কিছু অসাধারণ নয়, আর আমার এখন ঠিক এটাই চাইছিল। এক সপ্তাহ পর আমি আমার কিচেন টেবিলে বসে সকালের কফি খাচ্ছিলাম। তখন আমার ফোনে একটা নিউজ অ্যালার্ট বাজল। হেডলাইন ছিল, ইনামদার অটোমোবাইলসের তালা, ডিলারশিপ লাইসেন্স বাতিল, কোম্পানি সংকটে। আমি খবরটা ধীরে ধীরে পড়লাম। কার কোম্পানি আর্থিক গরমিল এবং নৈতিক মূল্যের অবক্ষয়ের কারণে ইনামদারদের ডিলারশিপ বাতিল করেছে। নতুন গাড়ি বিক্রি করতে না পারার কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। খবরে এটাও ছিল যে অন্যান্য অনেক পুরনো ব্যবসায়ী ইনামদারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিদ্যা ইনামদারকে কোম্পানির আর্থিক কেলেঙ্কারির কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদ থেকে সরানো হয়েছে। খবরে আমার নাম কোথাও ছিল না। আমি রাও সাহেবকে অনুরোধ করেছিলাম যে আমার নাম যেন এতে না আসে।
তিনি কথা রেখেছিলেন। এই খবর ইনামদারদের কর্মের ফল ছিল, তা প্রকাশ করা মেয়েটির নয়। আমার প্রচার চাই না, আমি শুধু সত্য বাইরে আসা দেখতে চেয়েছিলাম। আমি কফি শেষ করলাম এবং আমার ছোট্ট রান্নাঘরের দিকে গেলাম। এটা সেই রান্নাঘর যেখানে বসে মাসখানেক আগে আমি অদ্বৈতর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন থেকে এখন পর্যন্ত কত কিছু বদলে গেছে, আর তবুও কিছু জিনিস একই আছে। আমার ফোন আবার বাজল। এবার নিউজ অ্যালার্ট নয়, অদ্বৈতর মেসেজ ছিল। তাতে লেখা ছিল, ঈশ্বরী, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি সব স্পষ্ট করতে পারি, আমার ভুল হয়েছে, কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি। আমরা কি একবার শুধু কফির জন্য দেখা করতে পারি, প্লিজ? আমি মেসেজটার দিকে তাকিয়ে রইলাম, আর তারপর আমি তাকে কোনো রিপ্লাই না দিয়ে মেসেজটা সরাসরি ডিলিট করলাম, কারণ যে দরজা একবার বন্ধ হয় তা বন্ধ থাকাই ভালো। আমি সোফা থেকে উঠলাম এবং জানলার কাছে গেলাম। বাইরে সূর্যোদয় হচ্ছিল, শহরের ওপর কোমল রোদ ছড়িয়ে পড়ছিল। এই দিনটা শুধু একটা নতুন দিন ছিল না, এটা এক নতুন জীবনের শুরু ছিল। পুরনো বোঝা ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার সময় ছিল। আমার গলায় সেই দিদিমার সেই লকেট ছিল যা আমার ত্বকে উষ্ণ স্পর্শ দিচ্ছিল। আমি আলতো করে তাতে হাত রাখলাম। সেই মানুষটাই তো আমাকে এসব শিখিয়েছিলেন। চরিত্র আর দামের মধ্যে তফাৎ তিনিই আমাকে বুঝিয়েছিলেন। তিনি সারা জীবন সাধারণভাবে থেকেছেন, তা তার বাধ্যবাধকতা ছিল বলে নয়, বরং তিনি এটা বুঝেছিলেন যে পৃথিবীর যে জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ তা টাকা দিয়ে কেনা যায় না। প্রেম, সততা, আত্মসম্মান এবং নীতির সাথে আপোষ না করে বাঁচার শান্তি, এই জিনিসগুলো কোনো মলে পাওয়া যায় না। ইনামদাররা ভেবেছিল যে তারা টাকার জোরে জীবন কিনতে পারে। তারা ভেবেছিল যে বিত্ত আর স্ট্যাটাসের কারণে তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং কারুর সাথে যেমন তেমন ব্যবহার করার তাদের লাইসেন্স আছে। কিন্তু তাদের সেই ধারণা কতটা ভুল ছিল তা প্রমাণিত হয়েছে। আমি জানলা থেকে ফিরলাম এবং কাজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। আমার সেই একই চেনা চাকরি, আমার সেই প্রিয় কোম্পানিতে, যেখানে লোক আমার ব্যাংক ব্যালেন্সের জন্য নয়, আমার কাজ আর স্বভাবের জন্য আমাকে শ্রদ্ধা করে। ইনামদার পরিবারের কাহিনী এখন এখান থেকে কোর্ট কাচারি আর তদন্তের মধ্যে আটকে থাকবে। মিথ্যে আর অহংকারের ভিত্তির ওপর দাঁড় করানো তাদের সেই ইমারত এখন এক এক করে ইট খসে ধসে পড়বে। তাদের কর্মের ফল তারা পাবে, কিন্তু সেটা এখন তাদের গল্প ছিল, আমার নয়। আমার গল্প তো এখন শুরু হচ্ছিল, আমার নিজের শর্তে, আমার নিজের শব্দে এবং আমার নিজের মূল্যবোধে। দিদিমার শেখানো সেই শিক্ষা আমি সারা জীবন আগলে রাখব। মানুষের মূল্য তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, তার স্টেটাস দিয়ে বা শালিনী রাজ ইনামদারের মতো লোকেদের মতামত দিয়ে ঠিক হয় না। মানুষের মূল্য তার চরিত্র দিয়ে ঠিক হয়। যখন কেউ দেখছে না, তখন সে কি সিদ্ধান্ত নেয় এবং যার থেকে তার কোনো লাভ নেই এমন লোকেদের সাথে সে কেমন ব্যবহার করে, তা দিয়েই তার আসল পরিচয় পাওয়া যায়। ইনামদাররা সেই পরীক্ষায় পুরোপুরি ফেল করেছে, আর আমি আমার উত্তর পেয়ে গেছি। উত্তরটা হলো যে আমার কারুর স্বীকৃতির দরকার নেই, আমার অদ্বৈসে ভালোবাসার দরকার নেই, নিজের মূল্য বোঝার জন্য আমার অন্য কারোর সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমি কে তা আমি এখন ভালো করেই জানি। সামনের জনের সাধারণ বেশভূষা দেখে তাকে কখনো ছোট ভাবার ভুল করবেন না, কারণ বাঘের ছাল গায়ে দিলেই গাধা বাঘ হয় না, আর ছেঁড়া কাপড়ে থাকলেও বাঘ কখনো ঘাস খায় না। আজকের যুগে লোক আপনার পকেটের টাকা দেখে আপনার সাথে সম্পর্ক গড়ে, কিন্তু যে মানুষরা আপনার কঠিন সময় এবং আপনার সাধারণ অবস্থায় আপনার পাশে থাকে, তারাই আসল মানুষ। অদ্বৈত ঈশ্বরীর সাধারণ থাকাকে তার দুর্বলতা ভেবেছিল এবং সে ওখানেই ভুল করল। আপনাদের কি মনে হয়, ঈশ্বরীর কি অদ্বৈতকে ক্ষমা করা উচিত ছিল? সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই কি সঠিক ছিল? আমাকে নিচে কমেন্টে নিশ্চয়ই জানান। আমাকে আপনাদের মতামত পড়তে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে নিশ্চয়ই শেয়ার করুন। এমন আরও ইন্টারেস্টিং গল্প শোনার জন্য আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পরের গল্প এলেই আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন এবং জবরদস্ত গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আত্মসম্মানের সাথে বাঁচবেন। ধন্যবাদ।